আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা ৩৭ থেকে ৪০ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নিজের দিদির ২ সন্তানকে প্রথমবারের মতো দেখে আবেগে আপ্লুত হলেন প্রতিমা দেবী। হামিদ তখনও জানে না মহিলাটি কে, তবে এটা জানে মহিলাটি তাকে খুব ভালোবাসে। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে হামিদের চেয়ে বয়সে একটু বড় আরেকটা ছেলে। নাজিমুদ্দিনকে বাজান সম্বোধন করছে সে। হামিদের রাগ হলো, অন্য একটা ছেলে কেন তার বাবাকে বাজান ডাকবে। হামিদ এটা মানতে পারছে না কিছুতেই। হামিদ ইচ্ছে করে গিয়ে ছেলেটার সামনে গিয়ে বারবার বলতে লাগলো এটা তার বাবা। ছেলেটা ছোট হলেও তার বুঝতে অসুবিধা হয়নি হামিদ নাজিমুদ্দিনের অন্য আরেক ছেলে। প্রচণ্ড হতাশ হলো সে, মুখ চেপে কান্না শুরু করলো। প্রতিমা দেবী এলেন তার কান্না থামানোর জন্য, কিন্তু সেটা থামলো না। নাজিমুদ্দিন কোনো মতে বুঝিয়ে ছেলেটাকে থামালেও মনের মাঝে এক গভীর ক্ষতের সৃষ্টি তার। বাসায় ফিরেই সবটা জানিয়ে দেয় তার মাকে। এতদিন সে দেখে এসেছে কত কষ্ট নিয়ে তার মা বেঁচে আছে। বাবা একদিন আসে তো ৬ মাস আসে না, কোনো রকম হাত খরচও দেয় না। অন্যের বাসায় কাজ করে মা সংসার চালাতো। সেদিন থেকেই হিমেল নিজ মনে দৃঢ় সংকল্প করে সে মায়ের জন্য কিছু একটা করবে। হিমেলের মা চলে আসে হিমেলকে নিয়ে অনেকটা দূরে, নাজিমুদ্দিনের নাগালের বাইরে। অপরদিকে প্রতিমার সাথে হামিদের পরিচয় করানো হয় ফুপি হিসেবে। ১৪ বছরের হামিদের মাথায় প্রশ্ন আসেনি কেন সে ভিন্ন ধর্মের। বড় হওয়ার পর মাথায় বেশ কয়েকবার প্রশ্নটা আসলেও মাথা ঘামায়নি সে। নাজিমুদ্দিনের সকল রহস্য সে জানতে পেরেছিল তাকে খুনের দিন। ৮ বছর আগে হামিদের সাথে তাদের প্রথম দেখা হলেও দ্বিতীয়বার দেখা হয় ৫ বছর আগে, এবং তৃতীয়বার দেখা হয় মাত্র ৬ মাসে নাজিমুদ্দিনের খুনের মাত্র কিছুদিন আগে। সেখান থেকে সমস্ত পরিকল্পনা করে হিমেল, সাজিদ ওরফে সিফাতের অগোচরে। আশ্চর্যজনক হলেও সত্য যে হামিদ এবং হিমেল তখনও জানত না নাজিমুদ্দিন ব্রাহ্মণ। ঘটনাটি ঘটেছিল প্রায় ৬ মাস আগে। সাজিদের সাথে তখন দেখা হয়নি হামিদের, দেখা হয়েছিল কেবল হিমেলের সাথে। সেখানেই হামিদ জানতে পারে নাজিমুদ্দিন সম্পর্কে তার বিদ্বেষ। হামিদ ও চারুর সাথে হওয়া সকল অন্যায় হিমেলকে জানায়। যতটা সে জানত, হামিদ এবং হিমেল দুজনে মিলে ঠিক করবে তারা নাজিমুদ্দিনের উপর প্রতিশোধ নেবে, কিন্তু হামিদ শর্ত জুড়ে দেয় চারুকে বাঁচাতে হবে হিমেলের। চারুর কোনো প্রকার ক্ষতি হামিদ হতে দেবে না। এর জন্য নতুন এক পরিকল্পনা করে সাজিদের সাথে মিলে যায় তারা। সিফাত ছোটবেলা থেকেই ছিল ভবঘুরে ছেলে, পেশায় তার মনোযোগ ছিল না, কিন্তু তবুও ভাইয়ের সাথে মিলে পুলিশে জয়েন করেছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সে পৌঁছেছিল চারুদের গ্রামে। সেখানেই চারুকে প্রথমবারের মতো দেখে সে। সিফাত ভবঘুরে হলেও ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। নাজিমুদ্দিনকে তার সন্দেহ হলে সে খুব দ্রুতই বুঝতে পারে সে এই মেয়েটাকে নিয়ে কিছু ষড়যন্ত্র করছে, কিন্তু সে কিছু করার আগেই নাজিমুদ্দিন সেটা টের পেয়ে যায় এবং কৌশলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সিফাত ভবঘুরে হওয়ায় চারুকে নিয়ে অত্যধিক চিন্তা সে করেনি, তবে হামিদকে জানিয়ে দিয়ে আসে চারুর সাথে কিছু একটা করতে চায় নাজিমুদ্দিন। সে সময়টাতে হামিদ ও চারুর খেয়াল তেমন রাখতো না, তাই ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায়নি। হামিদের যখন মনে পড়ল সিফাত তাকে সতর্ক করেছিল চারুর সম্পর্কে, তখন হামিদ আবারও হিমেলকে নিয়ে ছুটে গেল সিফাতের কাছে। কিন্তু বাসায় পৌঁছেই তারা জানতে পারল সিফাত মারা গেছে। অতঃপর বাধ্য হয়ে সাজিদের সাথেই কথা বলে তারা। সাজিদ আগে থেকেই সব জানতো, কারণ রোড অ্যাক্সিডেন্টে সেদিন সিফাত নয় সাজিদ মারা গিয়েছিল, আর সিফাতই সাজিদের পরিচয়ে সেখানে অবস্থান করছিল। ততদিনে সিফাত বদলে যায় সম্পূর্ণ। ভবঘুরে হয়ে থাকা ছেড়ে দিয়ে সাজিদের মতো কাজে সিরিয়াস হয়। কাউকে বুঝতে দিতে চলবে না সেই সিফাত। এই কারণে হামিদও জানতে পারেনি সাজিদ আসলে সাজিদ নয়, সে তারই যমজ ভাই সিফাত। হামিদ তাকে সকল কথা খুলে বললেও সে প্রথমে রাজি হতে চায় না, কারণ এইসব আইনের ঘোর বিরোধী, কিন্তু হামিদের এত অনুরোধে ফেলতে পারে না সে। তৈরি হয় নতুন এক ইতিহাসের। তার মানে তুমি নাজিমুদ্দিন সম্পর্কে কিছুই জানতে না, শুধু জানতে তার আরও বিয়ে আছে? কিন্তু এতগুলো আছে তা জানতাম না। বজকে আমি কেমনে জানবো? তাহলে তার পিছু করা ছেড়ে দিতে বললে কেন? সে তো আর কোনো ঝামেলা করতেছে না, তাই বলছি। পরে করবে না তার কি গ্যারান্টি? আমরা তো আছি চারু। তোমাদের আর আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। যাকগে, বাদ দাও। এখন বলো এইসব কেন করলে? আমরা সবাই তরে একটা স্বাভাবিক জীবন দিতে চাইছিলাম।
আমাকে স্বাভাবিক জীবন দিতে গিয়ে সম্পূর্ণ অস্বাভাবিক বানিয়ে দিলে, তাই তো? আমি যদি সঠিক হই, আপনি আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেননি, তাই না সাজিদ? বিয়েটা দায়বদ্ধতা থেকে করলেও বিয়ের পরে আমি সত্যিই আপনাকে ভালোবেসেছি বেরি ফুল। বিশ্বাস করুন। করলাম না। প্রতিমা দেবী সব জানতেন? না, উনি শুধু জানতেন দুর্ঘটনায় নাজিমুদ্দিন আর সারদা দেবী মারা যান, আর আপনারা একা হয়ে গেছেন। আমরা তাকে যতটুকু করতে বলেছিলাম তিনি ততটুকুই করেছেন, আর এর বিনিময়ে চেয়েছিলেন আমি যেন তার দিদির মেয়েকে বিয়ে করে নেই। তিনি জানতেন না তুমি সারদা দেবীর মেয়ে নও, তোমাদের সারদা দেবীর সন্তান মনে করেই তিনি তোমাদের ভালোবাসেন। আমি সেদিন ড্রয়িং রুমে আপনাদের সেই কথোপকথন শুনেছিলাম, সেটাও সাজানো ছিল। বিয়ের ব্যাপারে রাজি না হওয়া। হ্যাঁ, সেটা সাজানো ছিল। সবাই শুরু থেকে সব জানতো, কেবল আমি জানতাম না। আমি চারুলতা, আমি প্রথমে তোমাকে চিনিনি। একদিন ব্যাস আমি তোমাকে কেসটা নিয়ে বাসায় ঘাটাঘাটি করি, সেদিনই জানি হামিদ তোমার ভাই আর তুমি সেই চারুলতা যাকে আমার বাঁচাতে হবে। হামিদ আমাকে সব বলেছিল ঠিকই, কিন্তু তোমার কোনো ছবি আমাকে দেয়নি, এবং পরবর্তীতে আমাদের যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছিল। হিমেল, সাজিদ ওরফে সিফাত প্রথমেই সব জানতেন। এমনকি আমি আপনাকে আমার খোঁজ দিয়েছিলাম, যা আপনি বুঝতে পারেননি। নাম কেন বদলালেন? নাম আমি আপনার জন্য বদলাইনি চারুলতা, এটা সম্পূর্ণ আমার নিজস্ব কারণে বদলেছিলাম। আমার বাবা সাইমার সাথে সাজিদের বিয়ে ঠিক করায় তাদের বিয়েটা হয়। সম্পত্তির জন্য সাইমা সাজিদকে খুন করতে চায়, এবং সে সম্পদ নিয়ে সে হোসেনের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, তাই সাজিদের গাড়ির ব্রেক ফেল করিয়ে দেয়। সেদিন দুষ্টুমি করে আমি আর সাজিদ প্ল্যান করি প্রতিমা আন্টিকে বোকা বানাবো, তাই আমি সাজিদের পোশাক পরি আর সাজিদ আমার পোশাক। তারপর যা হওয়ার তাই হলো, গাড়ি ব্রেক ফেল হয়ে খাদে পড়ে গেল। আমি কোনো মতে বেঁচে গেলেও সাজিদ বাঁচল না। আমার পরনে সাজিদের পোশাক থাকার সকলে ভেবে নেয় আমার অর্থাৎ সিফাতের মৃত্যু হয়েছে আর সাজিদ বেঁচে আছে। সাইমাও তাই মনে করে। ততদিনে আমি সাইমা সম্পর্কে সব জানতে পারি এবং নিজের সম্পূর্ণ পরিচয় লুকিয়ে আমার নতুন পরিচয় হয় আমি সাজিদ। এরপরই সাইমার সাথে আমার ডিভোর্স হয়। এটা অবশ্য ডিভোর্স ছিল না, কারণ সাইমার সাথে আমার নয় সাজিদের বিয়ে হয়েছিল। ব্যাস, তারপর থেকে সাজিদের হয়ে আমি পুতুলকে মানুষ করছি। আমি ছাড়া আর কেউ এই সত্য জানতো না, এমনকি প্রতিমা আন্টিও না। আপনারা সকলেই বিশ্বাসঘাতক। বেরিয়ে যান ঘর থেকে, আমাকে একা থাকতে দিন। কেউই বের হলো না। হামিদ বলে উঠল, তুই কি চাস চারু? আমি যা চাই তা আমি নিজেই করে নিতে পারবো। কোনো বিশ্বাসঘাতকের সহায়তা আমার প্রয়োজন নেই। তাছাড়া তোমরাও তো চাও আমি বসকে না খুঁজি। এমন হলে আমার তোমাদের প্রয়োজন নেই। চারু, আমি পুলিশ অফিসার সীমাকে, তার কি রহস্য? তার কোনো রহস্য নেই। সে সাধারণ এক পুলিশ অফিসার। কিছুদিনের মাঝেই তার ট্রান্সফার হতো। সে সবটা জানলেও কোনো সমস্যা ছিল না, কারণ সে এই কেসটার তত্ত্বাবধানে থাকবে না। তোমরা সবাই এখন নিজেদের মতো থাকো আর আমাকে আমার কাজ একাই করতে দাও। আমার আর কাউকে প্রয়োজন নেই। কি করতে চাস তুই? তোমরা ইচ্ছে করে কেসটা সমাধান করনি, আমি জানি। আমার কেসের সমাধান আমিই করব। কি করবি তুই? যেখানে সব শেষ হয়েছিল সেখানেই আবার সব শুরু করব। আমি গ্রামে ফিরে যাব, সেখানেই খুঁজব ঘাতককে। আমিও তোর সাথে যাবো। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব? অফিসে বসে কাজ করছিল শিহাব। বাংলাদেশের পোশাক শিল্পের ব্যাপক খ্যাতি রয়েছে উন্নত দেশে। কিছুদিনের মাঝেই নতুন ধরনের কিছু পোশাক শিহাব বাইরের দেশে রপ্তানি করবে। যার জন্য তড়িঘড়ি করে শিহাব শহরে এসেছিলেন, তাকে পায়নি সে। সে নাকি অন্য এক কাজে রাজশাহী আছে। আসতে এক সপ্তাহের মতো লেগে যাবে। অপেক্ষা ছাড়া কিছুই করার নেই শিহাবের। সে নতুন তৈরি করা পোশাকের ডিজাইনগুলো দেখছিল। এমন সময় কেবিনে নক হয়। শিহাব ভেতরে আসার অনুমতি দিলে ঘরে প্রবেশ করে সুহাসিনী। তুমি এখানে কি চাই? চলে এলাম আপনার সাথে দেখা করতে। এখন থেকে প্রায়ই আসবো। কেন? যেন আপনি আমাকে প্রতিদিন দেখেন আর আমার জন্য আপনার মনে মায়ার সৃষ্টি হয়। শিহাব ভ্রুকুঞ্চন করে তাকালো সুহাসিনীর দিকে, কিন্তু প্রত্যুত্তরে মেয়েটি কেবল মিষ্টি করে হাসলো। এইসব কি ছেলে মানুষই করছো তুমি? ছেলে মানুষই আমি নয়, আপনি করছেন। যাকে কোনো দিন পাবেন না তাকে কেন ভালোবাসেন? যাকে পেতে চলেছেন তাকে ভালোবাসুন। তুমি বুঝবে না সুহাসিনী, জোর করে অন্তত ভালোবাসা হয় না। হবে, এখন থেকেই হবে। আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে, জানেন তো? জানি। তার মানে আমি এখন আপনার হবু বউ। আমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসুন। আমি বিজে আছি সুহাসিনী, তুমি এখন যাও। না, যাব না। সুহাসিনী এক প্রকার জোর করে জড়িয়ে ধরল শিহাবকে। আমি আপনাকে ভালোবাসি শিহাব, খুব ভালোবাসি।
আপনি কেন আমাকে বোঝেন না? একতরফা ভালোবাসা এতটা কেন কষ্ট দেয় শিহাব? কেন ভুলতে পারি না আপনাকে? কেন আপনি আমাকে ভালোবাসেন না জেনেও আমার মন শুধু আপনাকেই চায়? শিহাব নিরুত্তর রইল। এইসব প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। 5টা বছর ধরে সেও তো কাউকে একতরফা ভালোবেসে এসেছে। সুহাসিনী মেয়েটা তাকে সত্যিই খুব ভালোবাসে। তার কি উচিত হবে জীবনকে আরও একটা সুযোগ দেয়া? হয়তো হবে। জীবন তো একটাই। একটা মাত্র জীবনকে শুধুমাত্র একটা মেয়ের জন্য পার করে দেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। শিহাবের মস্তিষ্ক কথাটা বিশ্বাস করলেও মন থেকে কিছুতেই মানতে চায় না। এতটা পাষাণ কেন হচ্ছেন শিহাব? আমি জড়িয়ে ধরেছি আপনাকে, আপনিও আমাকে ধরুন প্লিজ। শিহাব জড়িয়ে ধরে না সুহাসিনীকে, তবে সিদ্ধান্ত নিল সত্যিই সে বিয়ে করবে সুহাসিনীকে। একতরফা ভালোবাসার কষ্ট সে জানে, একটা মেয়েকে আর কত কষ্ট দেবে সে। সর্বোচ্চ চেষ্টা করবে নিজের জীবন গুছিয়ে নেওয়ার। অবিকে এক প্রকার টেনে হিচড়ে জোর করে আইসক্রিম পার্লারে নিয়ে এসেছে স্মৃতি। ছেলেটা কোথাও যেতে চায় না। কোথাও গেলেই তার মনে হয় এতগুলো গার্লফ্রেন্ডের মাঝে কেউ একজন দেখে নিতে পারে। আর স্মৃতির জোড়াজড়িতে এক প্রকার বাধ্য হয়ে বের হতে হলো তাকে। আইসক্রিম নিয়ে একটা পার্কে ঢুকলো তারা। অবি, বলো, পরিবেশটা কেমন? ভালোই, তবে কেউ আমাকে দেখলে? উফ, কেউ দেখবে না তোমাকে। এটা কাপল পার্ক। যদি কেউ দেখে তাহলে তার ভিতরেও ঘাপলা আছে। সে কোনো বয়ফ্রেন্ড ছাড়া কাপল পার্কে এলো। তা অবশ্য ঠিক বলেছ। মেয়েগুলোর ফ্লাইট আজ রাত 9টায়। কি অদ্ভুত। এখানে অদ্ভুতের কিছু নেই স্মৃতি। আসলে তুমি সবটা জানো না, তাই তোমার কাছে ব্যাপারটা এখানেই অদ্ভুত লাগছে। আবার কি লুকিয়েছ আমার কাছে? ঠিক লুকাইনি, তবে তো তোমাকে জানানো হয়নি। এই মেয়েদের প্রস্টিটিউট হিসাবে পাঠানো হচ্ছে না। মানে? তবে কেন? মেয়েদের পাচার করলে যতটা না টাকা পাওয়া যায় তার চেয়ে বেশি টাকা পাওয়া যায় সায়েন্টিস্টদের কাছে বিক্রি করলে। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপর, যা তাদের দেশের সরকার নিষেধ করে দিয়েছে। এই ধরনের পরীক্ষার জন্য প্রয়োজন হয় মানুষের। আর আমরা বেশ কয়েকবার সেই ধরনের মেয়ে পাচার করেছি। তাদের বৈধ লাইসেন্স প্রয়োজন নেই, তবে তারা হিপনোটাইজ নিয়ে গবেষণা করছে। মেয়েগুলো দেখে একবারও মনে হবে না তারা নিজের নিয়ন্ত্রণে নেই। তারা একটু বেশি রিস্ক নিয়ে মেয়েদের নিতে চাইছে। তাহলে চারুলতাকে কেন ওখানে পাঠাচ্ছ? তারা সুন্দর মানুষ এবং কুৎসিত মানুষের মাঝে একটা পরীক্ষা করবে। দুইজনের জন্যই বেশ ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে। তুমি ভাবতেও পারো না এত টাকা। না, তুমি চারুলতাকে সেখানে দেবে না। ওর যখন এত রূপের দেমাক, তখন তার অবস্থান হওয়া উচিত পতিতাপল্লীতে। রূপের দেমাক তার নয় স্মৃতি। তুমি ওর সৌন্দর্যকে হিংসে করো। অবশ্য এতে তোমার দোষ নেই। সুন্দরী মেয়েরা তাদের চেয়ে অধিক সুন্দরীদের হিংসে করেই থাকে। তার মানে তুমি আমার কথা মানছো না? না, এমন বেকুবের কথা মেনে আমি এতগুলো টাকা হাতছাড়া করতে চাই না। তুমি আমাকে বেকুব বললে? স্মৃতি মুখ ফুলালো। অবির ভিতরটা হঠাৎই কেমন করে উঠল। আজকাল এ মেয়েটার প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে সে। না, এমনটা হওয়া যাবে না। অবির ভাবনার ঘোর কাটে ফোনের আওয়াজে। হ্যাঁ বলো। বস, চারুলতাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? পুলিশের বাড়িতে তালা দেওয়া, ভেতরে কেউ নেই। হামিদের বাড়িও খালি, কোথাও কেউ নেই। কোথায় গেছে? জানি না বস। শুয়োরের বাচ্চা, তোদের বলেছিলাম না ওর দিকে নজর রাখবি? তোদের খুন করে ফেলবো আমি। যেখান থেকে পারিস এখন একটা মেয়ে জোগাড় করবি। রাত 8টার মধ্যে মেয়েটা আমার চাই। কি হয়েছে অবি? স্মৃতির কথার জবাব না দিয়ে ফোনটা দূরে ছুঁড়ে ফেললো অবি। মিলির চোখের সামনে রয়েছে তার নগ্ন ছবি। ছবিটি দেখে স্তম্ভিত হয়ে গেল সে। মিলি নিশ্চিত এমন কোনো ছবিতে সে নেই। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, ছবিগুলো সেন্ড করেছে অবি। অবির সাথে তার এখনও এমন কোনো সম্পর্ক হয়ে ওঠেনি। অবি বারবার জোরাজুরির পরেও না। এরপর কয়েকবার বিচ্ছেদ হলেও মিলি কখনোই রাজি হয়নি। তবে এই ছবি, তবে অবি কি তাকে ধোঁকা দিল? মিলি হন্তদন্ত হয়ে ফোন লাগালো অবিকে। বেশিক্ষণ সময় লাগালো না ফোনটা তুলতে। কেমন আছো বেবস? সব ঠিকঠাক তো? অবি, তুমি তুমি ওই ছবিটা কোথায় পেলে? আমার সরলতার এমন সুযোগ নিলে তুমি? শাট আপ মিলি। আমি কেন তোমার সরলতার সুযোগ নেব? তুমিই তো ছবিটা তুলে আমাকে পাঠিয়েছো। মিথ্যা বলবে না অবি। মিথ্যা কেন বলবো বলো তো? আচ্ছা, তুমি আগে ছবিটা ভালোভাবে দেখো। দেখো, ছবিটা তুমি নিজে তুলেছ। মিলি স্তব্ধ হয়ে আবার লক্ষ্য করে ছবিটা সত্যিই তার হাতে তোলা। এমনকি ছবিটি নকলও নয়। কি হলো বেবস, দেখেছো? এখন এই ছবি ডিলিট করো অবি। কেন করব? আমরা যদি তোমাকে
আমার যদি তোমাকে দেখতে ইচ্ছে হয় তবে আমি এই ছবিটি দেখব। একদম বাজে বকবে না, ছবিটি ডিলিট করবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এসে করে দিয়ে যাও। কোথায় আসবো? বাসায় চলে এসো। মিলি সম্মতি জানিয়ে ফোন রেখে দিতেই হাসিতে গড়িয়ে পড়ল অভি এবং স্মৃতি। এই বোকা মেয়ের সাথে তুমি প্রেম করছো জেনেই আমার হাসি পাচ্ছে অভি। বাদ দাও, এতগুলো মেয়ে থাকতে তুমি মিলিকে টার্গেট করলে কেন? সোনার রাজ্যে এক রানী মানানসই। অবির বাড়িতে যেতে হলে কিছু গলি ক্রস করতে হয়। গলিগুলো অতিরিক্ত নীরব, কাকপক্ষীও সেখান দিয়ে উড়ে যায় না। প্রতিবার অবি এসে তাকে নিয়ে যায়, তবে আজ সে আসেনি। মিলি ভয়ে ভয়ে এগিয়ে গেল গলিটার ভেতর। গলির ভেতর দুজন ছেলে দাঁড়িয়ে আছে। মিলি হকচকিয়ে গেল। ছেলেগুলো মিলিকে দেখেই বিশ্রী একটা হাসি দিয়ে বলল, আপনিই মিলি? মিলি কোনো জবাব দিল না। কে জানে এই লোকগুলো তার নাম জানলো কিভাবে? আসেন আমাদের সাথে, আমাদেরই আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে। আমি একাই যেতে পারবো। আরে আসেন তো। দুজনেই এক প্রকার মিলির হাত ধরে টানাটানি শুরু করলো। মিলি হাজার চেষ্টা করেও ছাড়াতে পারছে না। বেশ জোরে জোরে চিৎকার করলেও কেউ এলো না। ব্যাপারটা স্বাভাবিক, এখানে কেউ আসে না। তারা এক প্রকার জোর করে মিলিকে নিয়ে যেতে চাইলো নিজেদের গাড়িতে, কিন্তু এমন সময়ে একটি মেয়ে মোটা গাছের ঢাল দিয়ে আঘাত করলো একজনের মাথায়। সে অজ্ঞান না হলেও মাথা থেকে রক্তক্ষরণ শুরু হলো। মিলি অবাক বিস্ময়ে খেয়াল করলো মেয়েটি সুহাসিনী। সুহাসিনী এখানে কি করছে? শিহাব এখনও সেই ছবিটির দিকে তাকিয়ে আছে। চারুলতার ষড়যন্ত্রকারী বোধ হয় সেই, কিন্তু শিহাবের মন মানতে চায় না। একটা মানুষ এত নিখুঁত অভিনয় কিভাবে করে? আর তার কথা না হয় বাদই দেওয়া যায়, কিন্তু তার পাশে যে আরও একজন আছে, তার কি হবে? ও চারুর কোনো ক্ষতি করতে পারে, এইটা শিহাব কল্পনাতেও আনতে পারে না। তবে কোনো উত্তর নেই। রাজশাহীতে আছে এখন সে। শিহাব কয়েকজনকে পাঠিয়েছে রাজশাহী থেকে তাকে নিয়ে আসতে। শিহাবের কাজের প্রয়োজন নেই, স্বর্ণলতার জীবন তার কাছে অধিক মূল্যবান। সময় কোনোভাবে কাটছে না বিদায় মাইন্ড ডাইভার্ট করার জন্য শিহাব অফিসে এসে বসেছে। তবে এখানেও জ্বালাতন করছে সুহাসিনী নামের মেয়েটি। সুহাসিনীর কথা ভাবতেই সুহাসিনী জাদুর মতো শিহাবের কেবিনে উপস্থিত হয়ে গেল। শিহাব কিছুটা চমকে গেলেও সুহাসিনীকে বুঝতে দিল না। চলুন না শিহাব। কোথায় যাব? কোথাও থেকে ঘুরে আসি। এখন সম্ভব নয় সুহাসিনী, তুমি প্লিজ চলে যাও। যাচ্ছি না। তোমাকে একটা প্রশ্ন করি। করুন। ধরো তোমার এক আপন মানুষ তোমার ভালোবাসার মানুষটির ক্ষতি করতে চায়, তুমি কি করবে সুহাসিনী? হঠাৎ এমন প্রশ্ন? এমনি কোনো কারণ ছাড়া একজন আরেকজনের কোনো ক্ষতি করে না শিহাব। আমি সেই কারণটা উদ্ঘাটন করব। যে দোষী হবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। কারণ আসলেই কি কোনো কারণ আছে এর পেছনে? দোষ তবে কার? চারুলতা বাচ্চা একটা মেয়ে, প্রতিবাদী মনোভাবের হলেও সহজ সরল। তার কি আদেও কোনো দোষ থাকতে পারে? সে সবচেয়ে বড় দোষ করেছে শিহাবের সাথে। বছরের পর বছর অপেক্ষা করেও সে পায়নি স্বর্ণলতাকে, কিন্তু স্বর্ণলতার আর কোনো দোষ থাকা পারে তা মানতে শিহাব নারাজ। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি শিহাব, এইবার চলুন ঘুরে আসি। ঘুরে আসলে মন ভালো হবে। আমি স্বর্ণলতাকে ভালোবাসি সুহাসিনী। বিয়ের পর আমাকেও বাসবেন? আমি পারছি না সুহাসিনী, নিজের সাথে কত যুদ্ধ করা যায়। একবার আপন করেই দেখুন না শিহাব, ভালোবাসার খামতি রাখবো না আমি। এত ভালোবাসেও এত ভালোবেসেও তো ভালোবাসার মানুষ পাচ্ছ না সুহাসিনী। তবে কেন ভালোবাসো? আপনি কেন স্বর্ণলতাকে ভালোবাসেন? উত্তর নেই। আমাকে ভালোবাসার চেষ্টা করা যায় না শিহাব? আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে চলুন ঘুরে আসি। উদ্দেশ্যহীনভাবে ঘুরবো, যেখানে দু চোখ যায়। শিহাব আর মানা করলো না। দেখা যাক, ওর সাথে কোথাও গেলে স্বর্ণলতার পোকাটা মাথা থেকে বের হয় কিনা। এই কষ্টের জীবন আর নিতে পারছে না সে। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে সুহাসিনী ক্লান্ত হয়ে যায় বিদায় শিহাব গিয়েছিল পানি আনতে। তখনই সুহাসিনী নারী কণ্ঠের চিৎকার শুনতে পায়। কণ্ঠস্বর চেনা লাগতেই সেখানে এগিয়ে যায় সে। সেখানে গিয়েই সে দেখতে পেল মিলির সাথে দুজন মানুষের ধস্তাধস্তি চলছে। সুহাসিনী কোনো মতে একটা গাছের ডাল জোগাড় করে লোকটার মাথায় মারলেও সে অজ্ঞান হলো না। ক্ষিপ্র গতিতে সে সুহাসিনীকে আঘাত করতে যাবে, এমন সময় চলে আসলো শিহাব। শিহাব লোক দুটোকে চেনে, তারাও খুব ভালো করেই চেনে শিহাবকে। তাই তারা ঝামেলা না করে দ্রুত মিলিকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে গেল। শিহাব দ্রুত এগিয়ে গেল মিলির দিকে। কি হয়েছে মিলি? তুই এখানে কেন? আর ওরা তোর পেছনে লাগলোই বা কীভাবে? তুমি ওদের চেনো? বাদ দে। তুই এখানে কেন? মিলি উপায়ন্তর না পেয়ে অবির কথা খুলে বলে শিহাবকে। শিহাব অতিরিক্ত পরিমাণে রেগে গেল শান্ত থেকে মিলিকে বলে অবির সাথে দেখা করাতে। কিন্তু মিলি চমকে উঠে বলল, না, ওর সাথে দেখা করা যাবে না, তুমি বাড়ি ফিরে যাও।
ওর সাথে দেখা করা যাবে না? শিহাব অবাক হলো। কেন দেখা করা যাবে না অভির সাথে? কিসের এত উদ্বিগ্নতা তার? গ্রামটা কি এখনও আগের মতো আছে নাকি রে চারু? এখনও এমন থাকলে মনে হয় মানায় নিতে পারবো না। এতদিনে অভ্যাসে পরিণত ঘটছে। চারু হামিদের কথার কোনো উত্তর দিল না। হামিদ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে চারুর সাথে কথা বলার, কিন্তু চারু এমনভাবে ওকে এড়িয়ে চলছে যেন হামিদ বলে কেউ নেই। খুব বেশি হলে শুধু হু হাঁ করে জবাব দিচ্ছে। চারু, কি চাই তোমার? বিরক্ত করছো কেন আমাকে? তুই আমার সাথে কথা বলতাছস না কেন? তুমি আশা রাখো আমি তোমার সাথে কথা বলবো? কেন বলবি না? আমি কি করছি? আমি যা করছি সব তো তোর জন্যই করছি। আমার বিশ্বাস ভেঙেছো তুমি। বিশ্বাস গড়াটা অনেক কঠিন কাজ, অনেকটা সময় লাগে, কিন্তু ভেঙে যাওয়াটা কয়েক মুহূর্তের ব্যাপার। আমি তোর ভালো চাই, এটাই কি আমার দোষ? আমার কাছে এত কিছু লুকিয়ে যাওয়া তোমার দোষ? তুমি চাইলে আজ আমার জীবনটা অন্যরকম হতে পারতো। আমি তোর জীবনটা পরিবর্তন করতে চাইছি, সুস্থ পরিবর্তন। তখন রাগের মাথায় তোর সাথে মিলা এতগুলা খুন করছি, কিন্তু রাগ ঠান্ডা হইয়া আসার পর বুঝছি এটা ঠিক হয় নাই। অবশ্য তাদের খুন না করলে হয়তো আমি শান্ত হইতাম না, কিন্তু চারু দেখ, যা হওয়ার হইছে। তুই কি একবার নিজের জীবনটা গুছাই নিতে পারস না? না, পারি না। আমার অপরাধীদের আমি শাস্তি না দিয়ে শান্ত হব না। তারা শুধু আমার শান্ত জীবনটা এলোমেলো করে দেয়নি, বরং আমার আশেপাশে থাকা সবার জীবনটা শেষ করে দিয়েছে। তারা আমার মাকে খুন করেছে, শাওন ভাইকে খুন করেছে। চারুলতার জীবন্ত হত্যার দায়ও তাদের। শিহাব আজও সঙ্গীহীন তাদেরই জন্য। তারা যদি প্ল্যান মাফিক আমার আর শিহাবের পরিচয় না ঘটাতো, তবে আজ সে সুন্দর এক জীবন কাটাতো। নানুবাড়ির কেউ আজও জানে না মা আর নেই। আদরের মেয়েকে তারা হারিয়েছে ওদেরই কারণে। কে জানে আর কত শত মানুষের দীর্ঘশ্বাস আর কষ্টের কারণ তারা। ও বাড়িতে চিঠি পাঠাইছিলাম, উত্তর আসছে কালকে, তরে জানানো হয় নাই। কি উত্তর এসেছে? নানাজানের অবস্থা আসলেই ভালো না। মৃত্যুর দুয়ারে মনে হয় পৌঁছাইয়া গেছে। মরার আগে একবার মায়েরে দেখতে চায়। ভাবতাছি আর চিঠি লিখমু না। কি উত্তর লিখমু? লেখারও কিছু নাই। চারু আর উত্তর দিল না। হামিদ কয়েকবার চেষ্টা করেও চারুকে দিয়ে আর কিছু বলাতে পারল না। হামিদ জানে চারু তার উপর রেগে নেই, তবে বড্ড অভিমান। অভিমান তো কেবল ভালোবাসার মানুষদের সাথেই করা যায়, যার তার সাথে অভিমান করা যায় না। চারু হামিদকে মন থেকে নিয়ে আসতে চায়নি, তবে চারুর মনে পড়ল সেদিন মনোরমা বলা কথাটি। কোনো অবস্থাতেই হামিদকে অবিশ্বাস করতে বারণ করেছিল সে। মনোরমার কথাতেই মূলত চারু হামিদকে নিতে রাজি হয়েছে। সিফাত আর হিমেলও এক প্রকার চারুর অনুমতি ছাড়াই তার সাথে চলে গেছে। সিফাতের সাথে পুতুল আর হামিদের সাথে ফাতেমা আর লতা। সিফাতের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা কোথায় যাচ্ছি মা? পুতুলের ডাকে চারুর ভাবনার ঘোর কাটে। চারু শূন্য দৃষ্টিতে পর্যবেক্ষণ করে পুতুলকে। পৃথিবীতে এই মেয়েটাই সম্ভবত একমাত্র মানুষ যে এক মুহূর্তের জন্যও ধোকা দেয়নি চারুকে। চারুর হঠাৎ আরও একটা কথা মনে পড়ল। মনোরমা বলেছিল একটা এতিম মেয়েকে বড় করার দায়িত্ব তার। তবে কি সে মেয়েটা পুতুল? হতেও পারে। পুতুলের বাবা সাজিদ তো আর নেই। সিফাত রয়েছে সাজিদের পরিচয়ে, আর পুতুলের তো মা থেকেও নেই। যার মা বাবা কোনোটাই নেই সে তো এতিম। তবে কি সেদিনের পুতুলের কথাই মনোরমা বলেছিল? ও মা, বলো না আমরা কোথায় যাচ্ছি? গ্রামে যাচ্ছি মা। গ্রামে কেন যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। পুতুল আর কথা বাড়ালো না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। চারুর যখন গ্রামে পৌঁছালো তখন ভর দুপুর। সূর্য মাথার উপরে, হেমন্তকাল সন্নিকটে। ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা সে ধান কাটার জন্য তোড়জোড় শুরু করেছে। ফসলি খেতে কাকতাড়ুয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে আজকাল কাকেরা খুব বেশি বুদ্ধিমান হয়ে গেছে। তারা আর কাকতাড়ুয়া ভয় পায় না, বরং নিজেই কাকতাড়ুয়ার উপর বসে খানিকক্ষণ জিরিয়ে নেয়। অবশ্য পাখিদের মাঝে কাকি সবচেয়ে বুদ্ধিমান। প্রায় আধ ঘন্টা পথ পায়ে হেঁটে তারা বাড়িতে পৌঁছালো। গ্রামের এই আঁকাবাঁকা রাস্তায় হঠাৎই সিফাতের গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় এই দুরবস্থা। হামিদ হাঁটতে হাঁটতে এক প্রকার বিরক্ত হয়ে গেছে। এই গ্রামে আজও কোনো উন্নত প্রযুক্তি দেখা পাওয়া যাচ্ছে না। গাড়ি তো দূর, একটা গরুর গাড়িও পাওয়া যাচ্ছে না। অথচ আগে এই গ্রামে হামিদ ঘন্টার পর ঘন্টা দৌড়াদৌড়ি করেও ক্লান্ত হতো না। শহরের হাওয়া গায়ে লেগে এই অবস্থা। চারু চারু ডাকটা শুনলেই প্রত্যুত্তর করল না। হামিদ অবশ্য এতে কিছু মনে করল না। চারু, গ্রামে কি এখনও বিদ্যুৎ আসে নাই? গরমে কেমনে থাকমু? আগে কিভাবে থাকতে? আগে তো অভ্যাস হয়ে গেছিল। 6 বছর পার হইল, এখনও বিদ্যুৎ আসে নাই? জানি না, আসতেও পারে, বাসায় গিয়েই জানা যাবে।
হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হইয়া যাইতাছে। বাচ্চা দুইটারও কত কষ্ট হইতাছে দেখ। ডং কমিয়ে ডং কমিয়ে করো। বাচ্চারা দুজনেই কুলে আছে। মাত্র আধা ঘন্টা হেঁটে এই অবস্থা। পেটের ভুঁড়িও বেড়েছে। হাঁটাহাঁটি না করলে যা হয়। আমি তো তাও হাঁটছি। হিমেল আর সিফাত বাইরে দেখ, তারা এখনও কত পেছনে। ফাতেমা গ্রামের মাইয়া বইলা তাল মেলাইতে পারতাছে। ভাবির গ্রাম কোথায় জানি না। শহরে যাওয়ানোর পর পরিচয় হয়েছে আমাদের। তোরে কইছিলাম না। চার উত্তর দেয় না। আরও 10 মিনিটের মতো হেঁটে সকলেই বাড়ি পৌঁছালো। বাড়ির অবস্থা যাচ্ছে তাই। কে জানে কতদিন যাবৎ এখানে কেউ প্রবেশ করে না। অবির সামনে পড়ে আছে মিলিকে কিডন্যাপ করতে যাওয়া লোক দুটির লাশ। এদের উপরই চারুকে নজরে রাখার দায়িত্ব ছিল। অবি এত কষ্ট করে এক একটা প্ল্যান করে, আর এই গর্দব দুটো সব প্ল্যান ভেস্তে দেয়। অবি রাগ সামলাতে না পেরে গুলি করে দিয়েছে দুজনকেই। স্মৃতি, বলো, মেকআপ বাদ দিয়ে এদের লাশ সরাও, আর এদের দুজনের বাড়িতে 1 লাখ করে টাকাসহ লাশটা পাঠিয়ে দাও। টাকা কেন? এরা এদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তাতে তোমার কি? লাশ গুম করে দেব, কেউ খুঁজেও পাবে না। শুধু শুধু বাড়িতে লাশ পাঠিয়ে টাকা দিয়ে ঝামেলা করার কি মানে? আমি ব্যাখ্যা দিতে পছন্দ করি না স্মৃতি। যতটুকু করতে বলছি ততটুকু করো। ভুলে যেও না তুমি শুধুই আমার একজন ওয়ার্কার, অন্য 5টা সাধারণ মেয়ের মতোই। তোমাকে আমি বিশেষ জায়গা দিয়েছি বলে এই না যে তুমি আমার কাজে হস্তক্ষেপ করবে। আমি কি সত্যিই বিশেষ নই অভি? না, তুমি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধুতে পরিণত হয়েছ ঠিকই, কিন্তু নিজের সীমা অতিক্রমের চেষ্টা করো না। বুঝেছি। স্মৃতি মুখ কালো করে বেরিয়ে গেল ঘর থেকে। অভি হঠাৎই কেন যেন মনে হলো এই মেয়েটা সাধারণ নয়, একটু বিশেষত্ব আছে তার মাঝে। কোথায় আছো তুমি? সেটা জেনে আপনার কি কাজ? কেন ফোন করেছেন সেটা বলুন। তুমি দিন দিন অভদ্রতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছ। ভুলে যেও না আমি তোমার বাবা। আপনি আমার বাবা নন, আপনিও জানেন আর আমিও জানি। তাই আমার কাছে ভদ্রতা আশা করবেন না। আপনিই তো বলেন আমি পৃথিবীর জঘন্যতম মানুষদের মধ্যে একজন। তবে আমার কাছে আপনি ভদ্রতা আশা করেন কোন যুক্তিতে? বাজে কথা বলো না। তুমি আমারই ছেলে, আমার রক্ত তোমার শরীরে বইছে। আপনার রক্ত আমার শরীরে আছেন মানি আপনি আমার বাবা হয়ে যাননি। আমার না আছে কোনো বাবা, না আছে মা, আমি শুধুই এক। অবির গলা ধরে আসে। প্রচণ্ড অভিমান তার ভেতর। ফোন কেটে দিয়ে নিজেকে সামলে নিল দ্রুত। শপিং মলে ঢুকতেই রাজ্যের মানুষজন চোখে পড়ল তার। মিলির জন্য একটা শাড়ি কেনা প্রয়োজন। মেয়েটা প্রচণ্ড রেগে আছে। যতদিন ও আছে ততদিন ওকে কাজে লাগাতে হবে। শাড়ির দোকানে গিয়ে খুব সহজেই শাড়ি পছন্দ করে নিল অবি। মিলির পছন্দ সম্পর্কে সে অবগত। শাড়ি কিনে বাড়ি ফিরে যাবে এমন সময়ে অবি একটা জায়গায় বেশ ছোটোখাটো জটলা দেখতে পেল। ভিড় ঠেলে সামনে যেতেই দেখতে পেল একটা বাচ্চা মেয়ে খেলার ছলে গাছের মগডালে উঠেছিল, কিন্তু এখন সে নামতে পারছে না। গাছটার ঢালও খুব সরু। বড় কেউ উঠতে গেলেই সেটা ভেঙে যাবে। বাচ্চাটা সমানে কেঁদে যাচ্ছে নিচে নামার জন্য, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না। অবি একবার নিজের দিকে তাকালো। বয়স এইবার 15 হলো তার। দেখতেও হ্যাংলা পাতলা। ওজন মাত্র 59 কেজি। 5 ফুট 11 উচ্চতার এই ছেলের জন্য তার ওজন যথেষ্ট কম, কিন্তু তাও এই ওজন নিয়ে গাছের মগডালে ওঠা সম্ভব না। জায়গাটা ঢাকা জেলার হলেও উপজেলার ভেতর পড়েছে, মফম্বল এলাকা। মেয়েটির বাবা মায়ের কান্না দেখে অবির হঠাৎই বেশ মায়া লাগলো। অবি তখনই একটা নীল রঙের বড় প্লাস্টিক জোগাড় করে কিছু লোক দিয়ে সেটা ধরিয়ে রাখলো, আর নিচে সাবধানে উঠে গেল গাছের বেশ উপরের একটা ডালে। এসো আমার কাছে এসো, আমি তোমাকে নিচে নিয়ে যাচ্ছি। কে তুমি? আমি যাব না তোমার কাছে, আমি পড়ে যাব। পড়বে কেন? আমি আছি না, হাত দাও নিজের। যদি পড়ে যাই? পড়বে না, তুমি বাঁচাবে আমাকে। অবি মাথা নাড়ালো। মেয়েটি একটু আশ্বস্ত হয়ে অবির দিকে হাত বাড়ালো। অবির মগডালে উঠতে হলো না। নিচে বেছানো প্লাস্টিকটাই আর কাজে লাগলো না। সে সাবধানে বাচ্চাটাকে নিচে নামিয়ে আনতেই সকলের মাঝে এক প্রকার হুড়োহুড়ি লেগে গেল। এতক্ষণ কান্নাকাটি করা বাচ্চাটির মা দৌড়ে এসে বাচ্চাকে বুকে টেনে নিল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আপনি মানুষ না, সাক্ষাৎ ফেরেশতা হয়ে এখানে এসেছিলেন। আল্লাহ আপনার ভালো করুন। দুনিয়ায় এখনো ভালো লোক বেঁচে আছে, আপনি তার উদাহরণ। অবি বেশ বড়সড় একটা ধাক্কা খেলো। এই প্রথম কেউ তাকে দোয়া করলো, তাকে ফেরেশতার সাথে তুলনা করলো। কিন্তু সে পৃথিবীর জঘন্যতম মানুষ। বাবা বলেছিল অবি পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ, খারাপ মানুষ। শিশুরা জন্ম নেয় পবিত্রতার সাথে, কিন্তু অবির জন্ম হয়েছিল খুনি হিসেবে। সারা জীবন সকলের কাছেই জেনে এসেছে সে খারাপ। সে নিজেও জানে সে খারাপ। তবে সে যদি খারাপ হয়েই থাকে, তবে এই মেয়েটিকে কেন বাঁচালো?
মহিলাটি বারবার অবির প্রশংসা করলে অবি স্পষ্ট বলে দিল, না আমি ভালো মানুষ নই, হতে পারি না। আমি এই পৃথিবীর জঘন্যতম মানুষ, আর আমি সেভাবেই থাকতে চাই। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল অবির দিকে। চারু আর ফাতেমা মিলে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে ফেলেছে। তবে সমস্যা হয়েছিল থাকার জায়গা নিয়ে। ঘরে মাত্র দুটো ঘর, একটায় চারু আর সিফাত, অন্যটায় হামিদ আর ফাতেমা। বাচ্চারা না হয় ওদের সাথেই থাকলো, কিন্তু হিমেল কোথায় থাকবে? ধান রাখার জন্য ওদের একটা ঘর ছিল, সেটা কিছুটা দূরে। চারু ওটাকে কোনো মতে পরিষ্কার করে হামিদের পুরনো চৌকিটা সেখানেই পৌঁছে দিয়েছে। ইতিমধ্যে ওদের গ্রামে আসার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। সকলেই দেখতে আসছে তাদের। সিফাতকে চারুর স্বামী হিসেবে পরিচয় করানো হলো। জামাল হোসেনের মৃত্যুর পর হামিদি বিয়ে দিয়েছে চারুকে। মুখে মুখে সিফাতের গুণগান চলছে। অনেকে আবার হিংসায় মুখ বাঁকিয়ে বলছে, পোলার এত বড় মাইয়া আছে দেখাই গ্রামের মাইয়া বিয়া করতে রাজি হইছে। চারু কারোর কোনো কথাই গায়ে মাখল না। হিমেলকে বলা হয়েছে সাজিদের ভাই। হামিদের বউ দেখে আফসোসের সীমা নেই কারোর। এমন সুন্দর ছেলের বউ কি না এই কালো মেয়ে? চারুর অনুপস্থিতিতে দু একজন তো মুখের উপর বলেই দিল। স্বাভাবিকভাবেই এতে হামিদের মনে নষ্ট হয়ে গেল। মুখে কিছু না বলেও ফাতেমার প্রতি রূঢ় ব্যবহার করা শুরু করলো সে। অবশ্য চারুর সামনে খুব বেশিক্ষণ সেটা স্থায়ী হলো না। শাপলার মা ভাত দিয়ে গেছে আজ। এতদিন পর গ্রামে ফিরে আসায় কেউই আর রান্না করতে দেয়নি। টুনির মা তো আগেই বলে রেখেছে রাতে সে সবাইকে রান্না করে খাওয়াবে। দু একজন পুরানো বন্ধুর বদৌলতে হামিদ জানতে পেরেছে গত বছরই গ্রামে বিদ্যুৎ এসেছে। অবশ্য বিদ্যুৎ শুধুই দিনে থাকে, রাত হলে আর তার কোনো খবর পাওয়া যায় না। ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। আল্লাহর নাম নিয়ে সেই যে যায় 2-3 দিন আর আসার নাম নেয় না। তাও হামিদ ঠিক করেছে কালই বিদ্যুতের লাইন টেনে আনবে। হামিদ অবাক হয়ে লক্ষ্য করে গ্রামে আজও 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া যায়। আর গ্রামের মানুষ আজও কিপটেমি করে হেঁটেই মাইলের পর মাইল পার করে। হামিদের আসার কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল বিন্দিয়া। ছুটে এসেছিল সে। পুতুল আর লতাবাদে সকলেই এ কাজ ও কাজ করছিল। বিন্দিয়া যখন আসে হামিদ আর চারু তখন রান্নাঘর পরিষ্কারে ব্যস্ত ছিল। হামিদকে দেখেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কোনো এক অজানা কারণে চারু সহজেই সেটা বুঝতে পেল। বিন্দিয়ার বয়স এখন চারুর প্রায় সমান। এখনও বিয়ে করেনি সে। গ্রামের এই বয়সে বিয়ে করেনি মানে অনেক কিছু। সে সম্ভবত অপেক্ষা করছিল হামিদের জন্য, কিন্তু হামিদ কখনোই তাকে কোনো কথা দেয়নি। হামিদের জন্য তার অপেক্ষাটা কতটা যুক্তিযুক্ত ছিল? সম্ভবত একেবারেই না। চারুর সাথে কথা বলে বিন্দিয়া এগিয়ে গেল হামিদের দিকে। কেমন আছেন হামিদ ভাই? আমারে চিনতে পারছেন? হামিদ ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করছে বিন্দিয়াকে সে ঠিক কোথায় দেখেছে। হঠাৎই তার মনে এলো বিন্দিয়াই চারুর সম্পর্কে হামিদকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিন্দিয়া ভেবেছিল হামিদ কথা এগুবে, কিন্তু কথা না এগিয়ে হামিদ চুলোয় মাটির প্রলেপ দেওয়ার কাজ শুরু করে দিল। গ্যাস আসেনি এখনো গ্রামে। এই অজপাড়া গায়ে গ্যাস আসার কথাও না। মাটির উনুন দিয়েই কাজ চালাতে হবে। বিন্দিয়ার যেন এই মাটি মাখা হাতেই হামিদকে ভালো লাগছে। অবশেষে তার এত বছরের অপেক্ষার অবসান ঘটল। হামিদ কি জানে ও এত বছর যাবৎ শুধুই তার জন্য অপেক্ষা করছে। হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজে হামিদ দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। বিন্দিয়াও তার পিছু পিছু বের হলো। চারু অবশ্য কিছুই বলল না। মেয়ের প্রতি হামিদের ভালোবাসা দেখলে এমনিই সরে যাবে বিন্দিয়া, তবে বান্ধবীর জন্য বেশ খারাপ লাগছে তার। হামিদ গিয়ে দেখলো ফাতেমা লতাকে বারবার শান্ত করার চেষ্টা করলেও লতা শান্ত হচ্ছে না। হামিদকে দেখে আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। বাবার কাছে কত অভিমান তার। কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিল লতা। আমার হাতে তো কাদা মাখা, তোমার শরীরও লাইগা যাইব মা, তুমি মায়ের কাছে থাকো। লতা মাথা নাড়িয়ে না বোঝালো সে মায়ের কাছে থাকবে না। হামিদের ঠোঁটে শুকনো হাসির রেখা ফুটে এলো। মেয়েটা তার প্রচণ্ড আহ্লাদি হয়েছে। বাবা ছাড়া কিছুই বোঝে না। মায়ের বিরুদ্ধে কত নালিশ তার বাবার কাছে। হামিদ হাত বাড়িয়ে কোলে তুলে নিল লতাকে। এই বাচ্চাটা কার হামিদ ভাই? একেবারে চারুর মতো দেখা যায়। এইটাই কি চারুর মাইয়া? না, ও লতা, আমার আদরের একমাত্র মাইয়া। দেখতে একদম চারুর মতো, তাই না কও? বিন্দিয়া বেশ জোরে একটা ধাক্কা খেলো। ও আপনার মাইয়া? ওই যে তোমার ভাবি। ফাতেমা মুচকি হাসলো। বিন্দিয়ার মাথায় বাজ পড়লেও হয়তো সে এতটা চমকাতো না। গ্রামের সবাই বলাবলি করছিল কালো বউ, কিন্তু বিন্দিয়া হামিদের আসার খবরে এতটাই খুশি ছিল যে কার বউ সেটা জানার প্রয়োজন বোধ সে করেনি। কান্না আটকাতে না পেরে দৌড়ে উঠান থেকে বেরিয়ে গেল সে। ফাতেমা অবাক হয়ে বলল, ওর আবার কি হইল?
বসন্তের মাঝামাঝি সময়ে শিহাব আর সুহাসিনীর বিয়ে ঠিক হয়েছে। কাছের আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছে। বাড়ির সকলেই বেশ খুশি, সুহাসিনীও প্রচণ্ড খুশি। তবে খুশি হতে পারে না শিহাব। একেধারে অনেক কিছু মাথায় ঘুরতে থাকে তার। সবচেয়ে বেশি মাথায় যন্ত্রণা দিচ্ছে চারুলতা আর অবি। তার জীবনে চারুলতার জায়গা সে অন্য কাউকে দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। মাথায় প্রচুর চাপ পড়ছে তার উপর অবি। মিলি যে কতটা কষ্ট পেয়ে শিহাবকে সব বলেছে তা সে অনুমান করতে পারে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, মিলি কেন অবির সাথে শিহাবের দেখা করালো না? কি এমন হয়ে যেত ওর সাথে দেখা করালে? মিলি কি কিছু লুকাচ্ছে? শিহাব? সুহাসিনীর ডাকে পেছনে ফিরে তাকায় সে। সুহাসিনী শাড়ি পরেছে। অতিরিক্ত রকমের সুন্দর হলে কাউকে যেমন লাগে, সুহাসিনীকেও তেমন সুন্দর বলা চলে। এক দেখায় চোখ পড়ার মতো মেয়ে সে। তবে স্বর্ণলতা শিহাবের মনে যে দাগ কেটেছে সুহাসিনীর সৌন্দর্য, সে দাগ মুছতে ব্যর্থ হবে নাই বা কেন? শিহাব তো শুধু চারুলতার রূপটাকে ভালোবাসেনি, তার প্রতিবাদী মনোভাব, বাচ্চামো নিজেকে সামলানোর ক্ষমতা, রাগ, জেদ, ভালোবাসা, সরলতা, সব কিছুতেই মুগ্ধ হয়েছে, ভালোবেসেছে। এত সহজে কি 5টা বছরের মায়া কাটানো যায়? শিহাব শুনছেন? হ্যাঁ শুনছি, বলো। আমাদের বিয়ে কিন্তু বসন্তের ঠিক করা হয়েছে, জানেন তো? জানি। শিহাব মুচকি হাসে। ভেতর থেকে বেরিয়ে আসে এক বুক দীর্ঘশ্বাস। আবারও এক বসন্ত। শিহাব নিজ মনে নিজেকেই বলল নিজের ভেতরের কথাগুলো। বসন্ত আমাদের জীবনে চমৎকার ভূমিকা পালন করছে, তাই না স্বর্ণলতা? সেদিন এক বিবর্ণ বসন্তে তুমি অন্য কারো হয়েছিলে, আজ আর এক বিবর্ণ বসন্তে আমি অন্য কারো হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমার কাছে বসন্ত মানেই বিচ্ছেদ, বিচ্ছেদ মানেই তুমি, তুমি মানেই আমার ভালোবাসা। সোনাদিঘির পাড়ে বসে আছে চারু। ছোটবেলায় এই জায়গাটাকে ভয় পেয়ে কতবার এখান থেকে পিছিয়ে গেছে তার হিসেব নেই। কি বোকামোটাই না করছে। দিঘির জলে পদ্মফুলের সগৌরবে ভাসমান আছে। কি অমায়িক লাগছে দেখতে। চারুলতা, নিজের নামে সম্বোধন শুনে পেছনে তাকালো চারুলতা। হিমেল দাঁড়িয়ে আছে সেখানে। বসতে পারি? দিঘিটা আমার নয় যে আমার অনুমতি চাইছেন। হিমেল অন্য পাশে গিয়ে বসে পড়ল। তোমার কেসটা লুকিয়ে রাখতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে জানো। কাঠখড় পোড়ালেই বুঝি কেস লুকানো যায়? তাহলে তো সব অপরাধীরাই কাঠখড় পোড়াতে পারে। এইটা শুধু কথার কথা। তোমাকে কিছু কথা বলা প্রয়োজন, তাই ভাবলাম এখানেই বলি। বলুন। বলবো। আগে বলো তুমি এখানে কি করছো? হামিদ কিন্তু অনেকক্ষণ যাবৎ তোমাকে খুঁজছে। এমনি বসে আছি। ছোটবেলায় কত ভয় পেতাম এখানে আসতে। ভয় কেন পেতে? এই দিকে নিয়ে গ্রামে অনেক কথাই প্রচলিত ছিল। এখানে নাকি একটা মেয়ে ডুবে গিয়েছিল, বাঁচেনি আর। সেই মেয়ের অতৃপ্ত আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়। হিমেল কিছুটা ভরকে গেল। তার বেড়ে ওঠা গ্রামে সময়ের সাথে সাথে শহরের সাথে মিলে গেলেও এই সব ভয় কাটিয়ে উঠতে পারেনি সে। ছোট থেকেই কিছুটা ভীতু ধরনের সে। তার এই ভয় পাওয়াটা চারুর চোখ এড়ায় না। ভয় পাচ্ছেন কেন? তাদের ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভূত তারা না, ভূত হলাম আমরা। আমরা ভূত? হ্যাঁ আমরা ভূত। আপনি পরকালে বিশ্বাস করেন? হ্যাঁ করি। পরকালই তো সত্যিকারের দুনিয়া, আর এ দুনিয়া হলো ক্ষণিকালের মায়া। তাই যারা পরকালে থাকে তারাই হলো সত্যিকারের মানুষ। আর আমরা যেহেতু সত্য জগতে নেই, মায়ের একটা জগতে আছি, তাই আমরা ভূত। হিমেল অবাক হলো। সত্যি এই মেয়ের চিন্তাভাবনা লেভেল আলাদা, অদ্ভুত। তুমি কি আমাদের উপর রেগে আছো চারুলতা? সেটা কি স্বাভাবিক নয়? খুবই স্বাভাবিক। তবে আমাদের উপর রেগে থাকলেও হামিদের উপর রেগে থেকো না। ও সত্যিই তোমাকে খুব ভালোবাসে। তুমি আমাদের কাছে আছো জেনেও তার চিন্তার শেষ ছিল না। ধর্মের কাজ তাকে খুব কমই করতে দেখেছি আমি। কিন্তু তুমি যেদিন থেকে সারেন্ডার করলে সেদিন থেকে এক ওয়াক্ত নামাজও ছেড়েছে কি না সন্দেহ। ওর সকল চিন্তা সবসময় তোমাকে ঘিরে। নিজের স্ত্রী আর মেয়ের চেয়েও তোমার চিন্তা বেশি করে। আমরা আলাদা মায়ের সন্তান হলেও আমাদের বাবা যেমন এক, ঠিক তেমনি আমাদের উদ্দেশ্যও কিন্তু একই ছিল। আমাদের সেই তথাকথিত পিতাকে হত্যা করা। আমি হাজারবার সেটা করতে চেয়েও পারিনি। কেন জানো? আমি তোমাদের মতো এত সাহসী নই। আরেকটা বড় কারণ ছিল, সে আমার বাবা। তাকে যতই আমি ঘৃণা করি, কিন্তু তাও তাকে মারতে আমার হাত কাঁপতো। সে তোমার সাথে এত অন্যায় করার সত্ত্বেও তাকে হত্যার পর তোমার চোখ থেকে অশ্রু ঝরেছে। সেই অশ্রুই প্রমাণ করে তুমি তাকে একটু হলেও ভালোবেসেছ। বাসবে না কেন বলো? সে যতই খারাপ হোক, কয়েক মুহূর্তের জন্য হলেও হয়তো তার সাথে তোমার ভালো স্মৃতি ছিল। সুন্দর স্মৃতি আমাদের ভালোবাসতে শেখায়।
আর সেই ভালোবাসা থেকেই কষ্টটা তুমি উপলব্ধি করতে পেরেছো। কিন্তু তোমার ভেতরে প্রতিশোধের যে আগুন ছিল সেইটা সেই সুখ স্মৃতিকেও ভস্ম করে দিয়েছে। তাই তুমি পেরেছো তাকে খুন করতে। তুমি যেমন করিমপুর গ্রামে বড় হয়েছো, আমি তেমনি সুন্দরপুরে বড় হয়েছি। নামের মতো গ্রামটাও ছবির মতো সুন্দর ছিল। সেখানে সুন্দর প্রকৃতি সাক্ষী ছিল আমাদের প্রতি হওয়া প্রতিটি অন্যায় ও বৈষম্যের। তার প্রতি আকাশ স্পর্শী ঘৃণা থাকলেও খুন তাকে আমি করতে পারিনি। পালিয়ে গিয়েছিলাম মাকে নিয়ে। আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল জানো। মায়ের আবার বিয়ে দেওয়া হয়। আগের ঘরে একটা ছেলে ছিল, কিন্তু ভদ্রলোকের স্ত্রী মারা গিয়েছিল। সেই ভদ্রলোক আমাকে নিজের ছেলের পরিচয়ে মানুষ করেন। দুই ভাই আমরা একত্রে বেড়ে উঠি। যা আমার জন্মদাতা আমার জন্য করেননি, তা ওই ভদ্রলোক করেছিলেন। তাকেই আমি মনে প্রাণে নিজের বাবা মানি। তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। রক্তের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও আত্মার সম্পর্কে কখনো বিচ্ছেদ ঘটে না। আপনার মতো এতটা সৌভাগ্যবান আমি নই হিমেল। আপনাকে ভালোবাসার মানুষ আছে, আর আমি সবসময় ভালোবাসার মানুষদের কাছে ঠকে এসেছি। হাজার কষ্ট পেয়েছি জীবনে, পাথরে পরিবর্তিত হয়েছিলাম, কিন্তু সেই পাথরও ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল সেদিন, যেদিন জানলাম আমার ভাই এত কিছু জেনেও আমার কাছে সব লুকিয়ে গেছে। চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছি তাকে। আমি মনে করতাম পৃথিবী উল্টে গেলেও আমার ভাই আমাকে কখনো ঠকাবে না, কখনো কিছু লুকাবে না। যখন জানলাম আমার ধারণা ভুল, আমি মেনে নিতে পারিনি। খুন করতে ইচ্ছে হয়েছিল তাকে, কিন্তু তাও পারিনি। সেদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম জীবনের কাছে হেরে গেছি আমি। জীবনে কেউ যদি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেটা হামিদ। হামিদকে অবিশ্বাস করো না, বিশ্বাস করো। হামিদ যতটুকু করেছে তোমার যেন কষ্ট না হয় তাই করেছে। তার হয়ে আমার কাছে ওকালতি করতে আসবেন না। আপনারা সবাই ধোঁকাবাজ। বিয়ের পর জানতে পারলাম সাজিদ ভেবে যাকে বিয়ে করেছি সে আসলে সাজিদের যমজ ভাই সিফাত। স্যার কিন্তু সত্যিই তোমাকে পছন্দ করে। আগে করতো না, তবে বিয়ের পর সত্যিই করে। চারু উত্তর না দিয়ে উঠে যায় সেখান থেকে। একবার কবরস্থানে যাওয়া প্রয়োজন। মনোরমার কবরটা একবার দেখা উচিত। কবরস্থানে গিয়ে চারু দেখতে পেল হামিদ আগে থেকেই সেখানে আছে। কবরের উপর কিছু গাছ জন্মেছে, অবশ্য সেসব আগাছা বলেই গণ্য করা যায়। সেগুলোই পরিষ্কার করছে হামিদ। চারু নিজেও গিয়েও কিছু সাহায্য করলো। অল্প সময়ের মাঝেই পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ তরে খুঁজতেছিলাম, কই ছিলি তুই? মায়ের ফুল অনেক পছন্দ ছিল, কয়েকটা ফুলের বীজ আনলাম। আয় দুজন মিল্লা এগুলো লাগাই দেই মায়ের কবরে। চারু কিছু না বললেও হামিদকে সাহায্য করলো তার কাজে। বাসায় কারেন্টের লাইন নিছি, কিন্তু শুনলাম সন্ধ্যার পর নাকি কারেন্ট থাকে না। বাচ্চারা গরমে ঘুমাইব কেমনে? হাত পাখা দিয়ে বাতাস করতে হবে। বাড়ির তো একটা হাত পাখা, হাট থেকে আরও কিনে আনতে হবে। তাছাড়া সিফাত ভাই আর হিমেলও মনে হয় গরমে ঘুমাইতে পারবো না, আমিও পারবো না। 3 ঘরের জন্য 3টা কিনলেই হবে। গ্রামের সব কিছুর দাম কম, কিনে নিতে পারো। আয় আমরা দুজন গিয়ে প্রয়োজনীয় যে সব কিছু কিনে নিয়ে আসি। এটা গ্রাম, কখনো কোনো মেয়েকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাজারে যেতে দেখেছো? তুই আবার লোকের পরোয়া করা শুরু করলি কবে থেইকা? তুমি কিনে আনো, আমি ওদিকে যাব না, আমার ভালো লাগছে না। আচ্ছা তুই কি কিছু খাবি? নিয়ে আসমো? না আমি কিছু খাবো না। সম্ভব হলে গরুর দুধ কিনে এনো। পুতুল দুধ না খেয়ে রাতে ঘুমাতে পারে না। হামিদ সম্মতি জানিয়ে চলে গেল বাজারের উদ্দেশ্যে। আর চারু নদীর পাড়ের দিকে গেল। এই নদীর সাথেই কত স্মৃতি তার। কিশোরী বয়সের প্রথম আবেগ ছিল শাওন। সে আবেগ অবশ্য ভালোবাসা ছিল না। শাওনকে এই নদীর পাড়েই প্রথমবার ভালোবাসি বলেছিল চারুলতা। সে সবই এখন এক রূপকথার গল্পের মতো। চারু আবার সেই নিজের চিরচেনা গাছের নিচে গিয়ে বসল। এখান থেকে বাড়িতে যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। চারু ঠিক কতক্ষণ এখানে বসে স্মৃতিচারণ করছিল তার মনে নেই। তবে যখন তার ঘোর কাটল তখন প্রায় সন্ধ্যা। সিফাত পাশে এসে বসায় বাস্তব জগতে ফিরে এসেছে সে। এই নদীর পাড়টায় আমার এক বীভৎস স্মৃতি আছে, জানেন বেলিফুল? বীভৎস স্মৃতি? হ্যাঁ, আমার স্ত্রী প্রথমবারের মতো সেদিন এখানে কাউকে বলেছিল সে তাকে ভালোবাসে। ভালোবাসা স্বীকার করার প্রত্যুত্তরে সামনে থাকা ব্যক্তিটিও তাকে প্রথম ঠোঁটের স্পর্শ এঁকে দিয়েছিল কপালে। আমি নিজ চোখে দেখেছিলাম। তখন অবশ্য কোনো কষ্ট হচ্ছিল না আমার। আমি তখন জানতাম না এই মেয়েটিই আমার বউ হতে চলেছে। 15 বছরের সেই কিশোরীর প্রতি আমার সেদিন অন্যরকম কোনো ভাবনা ছিল না, কিন্তু এখন মনে পড়তেই বুঝতে পারছি সেটি সত্যিই আমার জীবনের বীভৎস এক স্মৃতি, যা না দেখলেই বোধ হয় আমি একজন সুখী মানুষ হতে পারতাম। বেলিফুল। চারু অবাক বিস্ময়ে তাকায় সিফাতের দিকে। সিফাতের শূন্য দৃষ্টি নদীর উপর।
সিফাত কিছুকাল গ্রামে ছিল, কিন্তু চারু আর শাওনকে একসাথে এভাবে সে দেখেছে সেটা জানতো না চারু। আপনি সেদিন আমাদের দেখেছিলেন? অবশ্য সেটা দেখে আমি আর দাঁড়াইনি, আপনাদের স্পেস দিয়ে চলে গিয়েছিলাম। তখন যদি জানতাম ওই মেয়েটা আমার বউ হবে, তাহলে বোধহয় টেনে হিচড়ে হলেও আপনাকে আমার সাথেই নিয়ে চলে যেতাম। কারো হিংস্র থাবার শিকার হতে দিতাম না আপনাকে, না নাজিমুদ্দিনের, আর না সেই তথাকথিত অজ্ঞাত বসের, আর না আপনাকে আমি শাওনের ভালোবাসা পেতে দিতাম। আমি না চারুর মোবাইলে দেখেছিলাম দুইজন একসাথে ছবি তোলা যায়। আপনি আমার সাথে ছবি তুলবেন? ফাতেমার অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে বলা কথাটায় প্রচণ্ড বিরক্ত হলো আমি। হামিদ, দামি ফোনে ছবি তোলা যায়, নর্মাল ফোনে না। এমনি ছবি তুললে এমনি ছবি তুলতে হইলে ক্যামেরা লাগে। এই গ্রামে আমি ক্যামেরা কই পামু? চারুর মোবাইল দিয়া তুলি। চারু তো আমগো মানা করব না। তোমার চেহারাটা দেখছো হয় নাই, এমনিই কালা, আবার ছবি তুলতে চায়। কি বাজে দেখা যাইব ধারণা আছে তোমার? ফাতেমার মুখ কালো হয়ে গেল। হামিদের সাথে স্মৃতিস্বরূপ সে ছবি তুলতে চাইছিল, কিন্তু হামিদ আবারও অপমান করলো তাকে। হামিদকে সে জীবন দিয়ে ভালোবাসলেও হামিদ তাকে ভালোবাসে না। আসলেই মেয়েদের গায়ের রং কালো মানেই সেটা মেয়েদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ফাতেমা চলে গেল রান্নাঘরে। হামিদের বিন্দুমাত্র অনুশোচনা হলো না ফাতেমাকে এভাবে অপমান করায়। সে হরহামেশাই এমনটা করে থাকে। চারু একটু অসুস্থ বিদায় আজ ফাতেমা রান্না করছে। সেই রান্না নিয়েও অনেক কথাই ফাতেমাকে শুনিয়ে দিল হামিদ। এতদিন হওয়ার পরেও ঠিকঠাক মতো রান্না করতে পারে না সে। এসব কথা শুনেও ফাতেমা নিশ্চুপ রইল। এই জীবনে বোধ হয় সে হামিদের মনে জায়গা করে নিতে পারবে না। তার দোষ একটাই, সে কালো। অনেকদিন পর মাছ ধরতে এসেছে হামিদ। প্রায় 5টা বছর কেটে গেছে পরিচিত এই নদীতে মাছ ধরা হয় না। গ্রামে ফিরে আর দেরি করেনি। মাছ ধরা হামিদের কতটা পছন্দের সেটা শুধু হামিদই জানে। বেশ অনেকটাই মাছ ধরা হয়েছে। রান্নার জন্য এইগুলা বাসায় দিয়ে আসা প্রয়োজন। তবে হামিদের বাসায় যেতে ইচ্ছেও করছে না। হামিদ ইচ্ছে করেই বসে রইল নদীর পাড়ে। কিছুক্ষণের মাঝেই অনুভব করলো কেউ তার পাশে এসে বসেছে। হামিদ সেদিকে তাকাতেই দেখতে পেল বিন্দিয়াকে। বিষণ্ণ মুখে কিছুটা দূরে বসে আছে সে। কেমন আছেন হামিদ ভাই? ভালো আছি। তুমি এইখানে? এমনি আসছিলাম, আপনারে দেইখা ভাবলাম একটু কথা বইলা যাই। ও, তুমি কি এখন বাসায় যাইবা? হ্যাঁ। কেন? আমার একটা সাহায্য করতে পারবা? কি সাহায্য? এই মাছগুলা চারুরে দিতে পারবা একটু? বলবা এইগুলা যেন রান্না করে। আচ্ছা শোনো, চারুরেই দিবা, তোমার ভাবিরে দিবা না। কেন? সে ভালো রান্না করতে পারে না। বিন্দিয়া অবাক হলো। হামিদ কি তবে ফাতেমাকে পছন্দ করে না? পছন্দ করলে একটা বাইরের মানুষের কাছে স্ত্রী সম্পর্কে এমনই কথা কিভাবে বলে? অবশ্য পছন্দ করার কথাও নয়। হামিদের সাথে ফাতেমা কোনো দিক থেকেই মানানসই নয়। একটা প্রশ্ন করি? কি? ভাবির সাথে কি আপনার বিয়া জোর কইরা দিছে? না তো, আমার একে জোর করব। তবে বিয়ার আগে তারে দেখি নাই আমি। দেখলে নিশ্চিত বিয়াটা করতেন না? দেখলে তো করতামই না। হামিদের উত্তরে বেশ খুশি হলো বিন্দিয়া। আসলেই হামিদের পাশে ফাতেমাকে মানায় না। হামিদের পাশে তো বিন্দিয়াকেই মানায়। ফাতেমাকে গায়ের রং কালো, তার বয়স বেশি, লেখাপড়া করেনি, রান্না ভালো করতে পারে না। অপরদিকে বিন্দিয়ার গায়ের রং ভালো, লেখাপড়াও করেছে, বয়সও ফাতেমার চেয়ে কম, রান্নার গুণগান সবাই করে। বিন্দিয়াই পারফেক্ট হামিদের জন্য। সেদিন যখন জানলো হামিদের বিয়ে করে নিয়েছে, বিন্দিয়ার পৃথিবী উল্টে যাচ্ছিল। সেদিন থেকে রাতে সুন্দর মতো ঘুমাতে পারেনি। রাতে দুঃস্বপ্ন দেখেছে কত হাজারবার। প্রতিটা স্বপ্নের মূল বিষয়বস্তু ছিল সে হারিয়ে ফেলেছে হামিদকে। হামিদ তো ফাতেমাকে পছন্দ করে না। তবে কি হামিদ ফাতেমাকে ছেড়ে বিন্দিয়াকে বিয়ে করতে রাজি হবে? বাড়ির সকলে বলে আমি নাকি অনেক ভালো রান্না করি। মাছগুলো যদি আমি রান্না করি তাইলে কি আপনি খাইবেন? তুমি আবার কষ্ট করতে চাইবা কেন? কষ্টের কি আছে? আপনারা তো কতদিন পরে গ্রামে আসলেন। আমি না হয় একদিন রান্না কইরা খাওয়াই। আপনার কি অনেক বেশি সমস্যা হইব আমি রান্না করলে? তোমার সমস্যা না হইলে আমার সমস্যা হইব কেন? তাইলে আমি এগুলা নিয়ে যাই। যাও। বিন্দিয়া চলে গেল সেখান থেকে। সেদিন থেকে আশাটা মন থেকে মরে গিয়েছিল। আজ আবার তার ডালপালা মেলতে শুরু করেছে। বাসায় যেতেই ফাতেমাকে উঠোনে বসা অবস্থায় দেখতে পাওয়া গেল। অজ্ঞাত এক কারণবশত ফাতেমাকে ভালো লাগলো না বিন্দিয়ার। ফাতেমার জন্যই হামিদকে হারিয়েছে সে, এমন মনোভাব নিয়ে বসে রইল সে। ফাতেমা একবার দেখেই চিনতে পারলো বিন্দিয়াকে। তুমি চারুর বান্ধবী না? বিন্দিয়া ভদ্রতাসূচক মাথা নাড়ালো। আসো, ভেতরে আইসা বসো। না, বসমুও না। হামিদ ভাই কিছু মাছ দিয়া বলছে আমি যেন ওইগুলা রান্না করি। ফাতেমা অবাক হলো। হামিদ বিন্দিয়াকে বলেছে মাছ রান্না করতে?
ওর রান্না হামিদ পছন্দ করে না ঠিকই, কিন্তু চারুর রান্না তো করে। চারুকে রান্না করতে না বলে কি না বিন্দিয়াকে বলল, থাক তোমার কষ্ট করতে হইব না, তুমি বসো আমি রান্না করি। না, হামিদ ভাই বইলা দিছে আপনারা যেন রান্না করতে না দেই, আপনার রান্না খাইলে তার রুচি নষ্ট হইয়া যায়। বিন্দিয়া কিছুটা বাড়িয়ে বলল। দরজা দিয়ে প্রবেশকালীন কথাটা চারুর কানে পৌঁছালেই তার ভ্রু কুঁচকে গেল। হামিদ বিন্দিয়াকে এখন এইসবও বলতে শুরু করেছে। চারুর প্রচণ্ড রাগ হলো হামিদের উপর, রাগ হলো বিন্দিয়ার উপরও। হামিদ বিবাহিত জেনেও বিন্দিয়া কিভাবে তার পেছনে পড়ে আছে। কই, আগে তো বিন্দিয়া এমন ছিল না। বিন্দিয়া, চারুর সম্বোধনে তার দিকে ফিরে তাকালো বিন্দিয়া। হ্যাঁ বল, মাছগুলো রেখে এখানে আয়। কেন? রান্না করতে দেরি হইয়া যাইব তো। হামিদ ভাই বলছে সে বাড়ি ফিরাই। বিন্দিয়া, আমি তোকে মাছগুলো রেখে এখানে আসতে বলেছি। মাছ ভাবি রান্না করে নেবে, তার স্বামীর কথা তাকেই ভাবতে দে। তোর না ভাবলেও চলবে, কিন্তু হামিদ ভাই আমারে রান্না করতে বলছে। বিন্দিয়া, তুই আমাদের বাড়ির মেহমান, মেহমানরা কাজ করে না এখানে, তুই আমার সাথে রুমে আয়। কিন্তু চারু চারু আর কোনো কথা শুনল না বিন্দিয়াকে হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে, আর ফাতেমাকে বলল মাছ রান্না করে ফেলতে। বিন্দিয়া, তুই দূর থেকে এসেছিস, এক গ্লাস পানি খেয়ে নে। খামু না পানি। চারু, হামিদ ভাই কিন্তু সত্যিই তোর ভাবিরে রান্না করতে মানা করছে। রান্না করার দায় তোর না বিন্দিয়া? একদিন করলে কি হয়? দেখ, আমি সরাসরি বলছি, আমি জানি আমার ভাইকে তুই পছন্দ করিস, যেমন তেমন পছন্দ নয়, খুব বেশি পছন্দ করিস। কিন্তু সে এখন বিবাহিত, তার একটা মেয়ে আছে, মেয়েকে ভাইয়া তার জীবন দিয়ে ভালোবাসে, তার সুখের একটা সংসার আছে। তুই সেই সংসারটা নষ্ট করবি না প্লিজ। তোর সুন্দর একটা জীবন আছে, তুই তো আমার বান্ধবী, আমি চিনি তোকে, তুই তো এমন নয় বিন্দিয়া। তবে এখন কেন তুই অন্য একজনের সংসার ভাঙতে মরিয়া? একজনের সুখ নষ্ট করে কি আদেও সুখী হওয়া যায়? এক মেয়ের সংসার ভেঙে তার সংসারে জায়গা করে নিতে চাওয়ার মতো এতটা বিকৃত মস্তিষ্ক তো তোর নয় বিন্দিয়া। তবে কেন করছিস এমন? বিন্দিয়া হঠাৎই কান্নায় ভেঙে পড়ল। সে অন্যায়ের উপলব্ধি করছে, কিন্তু সেই বা কী করতে পারে? এতটা বছর ধরে হামিদের জন্য অপেক্ষা সে করেছে, হামিদকে কেন্দ্র করে কত স্বপ্ন সে দেখেছে। এখন কিভাবে ভুলে যাবে হামিদকে? কান্না করছিস কেন তুই? আজ তারে তারে ছাড়া কেমনে থাকমু চারু? আমি তো সবসময় শুধু তারেই চাইছি। তারে চাইরা বাঁচা থাকা কি সম্ভব আমার পক্ষে? তোর ভাইয়া কেন বিয়া কইরা নিল? কেন করবে না? সে কি তোরে কথা দিছিল যে সে তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না? কিন্তু আমি তো তার জন্য অপেক্ষা করছিলাম। সে দায় নিশ্চয়ই আমার ভাইয়ের নয়। তোর আমার জন্য কষ্ট হইতেছে না চারু? সত্যি বলতে হচ্ছে না। তুই যেচে নিজের জীবন নষ্ট করেছিস। অবশ্য নষ্ট করিসনি, চাইলেই জীবনটা সাজিয়ে নিতে পারবি, কিন্তু আমার ভাইয়ের সাথে জড়াতে চাইলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে, তুইও বাঁচতে পারবি না। কারোর সুখ নষ্ট করে কখনো সুখী হওয়া যায় না। আমার এতদিনের অনুভূতির কোনো মূল্য নাই তোর কাছে? থাকবেই বা কীভাবে? শাওন ভাই এত ভালোবাসতো তোকে, তার জন্যই কখনো কষ্ট হয় নাই তোর? আর আমি কে? তুই খুবই স্বার্থপর চারু, অনেক স্বার্থপর তুই। অন্যের অনুভূতি মূল্য দিতে জানোস না তুই। আমি মানুষ বিন্দিয়া, কোনো ফেরেশতা নই আমি, মানুষ মাত্রই স্বার্থপর। আমি না কখনো দুধে দোয়া তুলসী পাতা ছিলাম না, আর না এখন আছি। আমার জন্য যেমন অনেকের জীবন নষ্ট হয়েছে, তেমনি অনেকের জন্যই আমার জীবন নষ্ট হয়েছে। কিন্তু আফসোস, এইসবের মাঝখানে ফেসে গিয়েছিল শাওনবাই। তাকে আমি সম্মান করি ঠিকই, তবে ভালোবাসতে পারিনি। তুই কখনো কাউরে ভালোবাসোস নাই চারু, তাই আমার অনুভূতি তুই বুঝবি না। বিন্দিয়া উঠে চলে যাবে এমন সময় চোখ পড়ল দরজায়। ফাতেমা শুনে নিয়েছে সব, তার আঁখি অশ্রু জল পরিপূর্ণ। একটা মেয়ে তার স্বামীকে ভালোবাসে, আর সে মেয়েটা ঠিক তেমন যেমন মেয়ে তার স্বামী পছন্দ করে। এর চেয়ে ভয়ঙ্কর বোধ হয় আর কিছু নেই। নিজের স্বামীর পাশে অন্য মেয়েকে কল্পনা করলেও মেয়েদের আত্মা কেঁপে ওঠে। ফাতেমা হাজার চেষ্টা করেও কান্না আটকাতে পারছে না। হামিদকে সে ভালোবাসে, কিভাবে হামিদকে অন্য কারোর সাথে দেখবে? না, হামিদ কখনো এমন করবে না, করতে পারে না। হামিদ হয়তো ফাতেমাকে ভালোবাসে না, কিন্তু ফাতেমাকে সে ঠকাবে না, কখনোই না। আমি যদি মইরা যাই তাহলে কি আপনি আবার বিয়া করবেন? করবো না কেন? আমার বয়স মাত্র 23, তাও পুরোপুরি হয় নাই এখনো। আমি কি সারা জীবন একা থাকবো? কয়দিন পর বিয়া করবেন? যতদিন না কবরের মাটি শুকায়। মাটি শুকাইলেই মাইয়া দেখা শুরু করবো। এইবার আর আগের মতো ভুল করবো না। আমি চারুরে বলবো যেন প্রতিদিন আমার কবরে পানি দেয়, তাইলে আমার কবর যতদিন শুকাইব না। হামিদ অদ্ভুত দৃষ্টিতে ফাতেমার দিকে তাকালেও পরক্ষণে উচ্চস্বরে হেসে উঠল। তাই নাকি? তাইলে তো আমার আর বিয়া করাই হইব না। আচ্ছা, আমি বাইচা থাকতে কি আপনি আবার বিয়া করবেন? তুমি বাইচা থাকলে বিয়া করবো কেন? করবেন না তো? না, সত্যি?
মেজাজ খারাপ করবা না আমার। আমার কোনো প্রেমিকা নাই যে বউরাইখা বিয়া করতে যাবো তারে। তাছাড়া আমার শরীরে নাজিমুদ্দিনের রক্ত থাকলেও আমার চরিত্র তার মতো না। হামিদের উত্তরে ফাতেমা যেন অনেকাংশে নিশ্চিত হলো হামিদ সচরাচর কখনো মিথ্যা বলে না। হামিদ যেহেতু বলেছে বিয়া করবে না, তার মানে সত্যি বিয়ে করবে না। আমার একটা আবদার রাখবেন? কি আবদার? আমার একটু জড়াইয়া ধইরা ঘুমাইবেন? আমার শরীরে কারো স্পর্শ লাগলে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইলে না হয় সরাইয়া দিয়েন, এখন একটু ধরেন। কি হয়েছে তোমার? কিছু হয় নাই। আমার অনেক ভয় লাগে, মনে হয় আপনি একটু দূরে গেলেই আমি আপনারে হারাইয়া ফেলমু। তাই সব সময় আপনার কাছে থাকতে ইচ্ছে হয়। আপনি আমারে ভালো না বাসলেও আমি আপনারে সত্যিই অনেক ভালোবাসি। এখন বুঝবেন না, কিন্তু যখন থাকবো না তখন বুঝবেন। কই যাইবা? হয়তো মইরা যাবো। হায়াত মৌতের কথা তো বলা যায় না, ভাবতেই কষ্ট লাগলে। আমি মরলে আপনি আবার বিয়া করবেন, পরকালে কেউ আল্লাহর কাছে আপনার ভাগ চাইব। হ্যারিকেনের মৃদু আলোয় হামিদ ফাতেমার দিকে তাকালো, চোখে মুখে নিদারুণ উদাসীনতা। মেয়েরা মৃত্যুর পরেও স্বামীর ভাগ কাউকে দিতে নারাজ। এই প্রথমবার ফাতেমার জন্য মায়া লাগলো হামিদের। ফাতেমার আবদার রাখতেই হামিদ এক হাতে জড়িয়ে ধরল তাকে। ভালোবাসার মানুষটির সান্নিধ্য পেয়ে ফাতেমাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ফাতেমা জানে হামিদ তাকে ভালোবাসে না, কিন্তু তাও ভালোবাসার মানুষটির বুকে কতটা আরাম, কতটা প্রশান্তি। শোনেন, আপনি ওই মাইয়ার সাথে আর কথা বলবেন না। কোন মাইয়া? চারুর বান্ধবী বিন্দিয়া। কেন, কি হইছে? ওই মাইয়া আপনারে পছন্দ করে। তো কি হইছে? একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করব, সেইটাই স্বাভাবিক। ওই মাইয়া আপনারে আমার কাছ থেকে কাইরা নিতে চায়। আপনারে পাওনের স্বপ্ন দেখে। আপনি ওর সাথে আর কথা কইবেন না। আমারে ছাড়া যদি আপনি কোনো মাইয়ার দিকে তাকান, তাহলে যেন আপনার চোখ অন্ধ হইয়া যায়। দরকার হইলে অন্ধ স্বামী নিয়ে আমি সারা জীবন পার করবো। কি সব আজাইরা কথা বলতেছ? ও তো চারুর বান্ধবী। আমি জানি, সবই যাই নাই বলতেছি। হামিদ ভ্রু কুচকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। ফাতেমার কথায় ঠিক কতটা সত্য আছে, তোমার কথাও ভুল হইতেছে না তো? দেখেন, এত কথা আমি কইতে পারবো না। আপনি আর ওর সাথে কথা কইবেন না। লতা ঘুম থেকে উঠছে। কথা বদলাইতেছেন কেন? কই কথা বদলাইলাম? অনেকক্ষণ যাবৎ দেখতেছি না, তাই দেখতে ইচ্ছা করতেছে। ও চারুর কাছে আছে, পুতুল আর লতাকে নাস্তা করাইতেছে। আমি দেখে আসি। হামিদ আর সেখানে দাঁড়ালো না। খুব অস্বস্তি হচ্ছিল এসব শুনতে। বিন্দিয়াকে নিয়ে কখনো তার মনে আলাদা কোনো ভাবনা ছিল না, এখনও নেই। ফাতেমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে হচ্ছিল না বিদায় এভাবে উঠে চলে এলো। লতা আর পুতুল মোটামুটি চারুর গলায় ঝুলে আছে, কিন্তু খেতে চাইছে না। দুজনকেই চারু বকে বকে খাওয়াচ্ছে, তবে চারুর ধমকে দুজনের একজনও ভয় পেতে দেখা গেল না। আমার আম্মাজান কি করে? হামিদের আওয়াজ পেতে এক লাফে লতা তার কোলে উঠে গেল। হামিদও বুকে জড়িয়ে নিল মেয়েকে। ফুপ্পি কি বকা দিচ্ছে মা? লতা ঠোঁট ফুলিয়ে হ্যাঁ জানালো। লতার এহেন আচরণে হামিদ এবং চারু দুজনেই হেসে উঠল। তোমার মেয়েটা প্রচুর আহ্লাদি জানো। ওর নাম লতা না হয়ে আহ্লাদি হওয়া উচিত ছিল। ইস রে, আকিকা দিয়া দিছি, নইলে ওর নাম আমি আহ্লাদি দিতাম। সুন্দর নাম। আমি আর খাবো না। না মা। পুতুল টেনে টেনে বলল কথাটা। প্রত্যুত্তরে চারু ধমক দিয়ে আরেকটু খাওয়ালেও পুরোটা শেষ করাতে পারল না। আজকাল পুতুল চারুকে একদমই ভয় পায় না। পুতুল দৌড়ে ছুটে গেল ঘরে। আমি কখনো ভাবি নাই তুই পুতুলরে এত সহজে মাইনা নিতে পারবি। বেশ চিন্তা করতাম এই মেয়াটারে নিয়া। না মানার কি আছে? অনেক কিছুই আছে। সবচেয়ে বড় ব্যাপার, ও তোর নিজের মাইয়া না। সৎ মায়ের কষ্ট আমি জানি। আমি কখনো চাই না কেউ আমাকে শেফালির সাথে তুলনা করুক। ওর দায়িত্ব এখন আমার, আর আমি সর্বোচ্চ দিয়ে সেই দায়িত্ব পালন করব। আমি ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। আর তোর ভবিষ্যৎ? সেই যে কবে এসএসসি দিলি, আর তো কোনো খবরই নাই তোর পড়াশোনার। মেডিকেল অ্যাপ্লাই করব ভাবছি। কোনো দিন একটা অক্ষরও তো পড়তে দেখলাম না। মেডিকেল পড়া এত সহজ না, সবাই চান্স পায় না। আমি না পারলে আমার মেয়ে পড়বে। বাহ, মেয়ের প্রতি অনেক ভালোবাসা জন্মাইছে দেখা যায়। সত্যি বলতে আগে ছিল না জানো, শুধুই কর্তব্যবোধ থেকে সবটা করেছি। একদিন প্রচুর ঝড় হচ্ছিল, সাথে বজ্রপাত। পুতুল বজ্রপাতের শব্দে খুব ভয় পায়, সেটা আমি জানতাম না। তাই ওকে ঘরে বসিয়ে আমি চলে গেলাম রান্নাঘর। এমন সময়ে খুব জোরে বজ্রপাত হতেই পুতুল মামা বলে চিৎকার করে উঠল। আমি দৌড়ে গেলাম ঘরের দিকে। আমাকে পেয়েই শক্ত করে সেদিন মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল। সেদিন বুঝেছিলাম এই মেয়েটার কাছে আমি সত্যিই একটা ভরসার জায়গা। মাকে তার সন্তান যতটা ভরসা করে, এই মেয়েটাও আমাকে ঠিক ততটাই ভরসা করে। এরপর আর পারিনি তাকে দূরে সরিয়ে রাখতে। স্কুলে যখন প্যারেন্টস মিটিং হতো, মেয়েটা অতিরিক্ত উচ্ছ্বাস নিয়ে আমাকে সবার কাছে নিজের মা হিসেবে পরিচয় করিয়ে দিত।
সেদিন তার চোখে মুখে থাকা খুশি দেখেই বুঝেছিলাম আমাকে পেয়ে ঠিক কতটা খুশি সে। এরপরও তাকে দূরে সরিয়ে রাখা সম্ভব হয়নি। মেয়েটা আমাকে প্রচণ্ড ভরসা করে আর একই সাথে ভালোবাসে। কেন আমি জানি না, তার প্রতি এত অনুরাগ আমি দেখাইনি, কিন্তু তার অনুরাগে আমি তাকে ভালোবাসতে বাধ্য হয়েছি বলা চলে। মা মানেই একটা নিরাপত্তা, একটা নির্ভরযোগ্য আবাসস্থল। এই সময়ে একটা মেয়ের তার মাকে কতটা প্রয়োজন হয় সেটা আমি জানি। মায়ের মাধ্যমে আমার যে ঘাটতিটা পূরণ হয়নি, আমি সর্বোচ্চ চেষ্টা করি সে ঘাটতি যেন পুতুলের মাঝে না আসে। এই বয়সেই মেয়েরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় পুরুষ শাসিত সমাজে, আর বেশিরভাগ ক্ষেত্রে সেটা নিজের আপন মানুষের দ্বারা। শুনতে ঘৃণা হলেও সত্য যে বাবা, ভাই, মামা, কাকা, বাবার খুব ভালো বন্ধু, এই ধরনের আপন মানুষের কাছেই আজ মেয়েরা সুরক্ষিত নয়। তোমার মনে আছে আমাকে যখন হাসপাতালে নিয়ে যেতে? আমার অবস্থা খুবই খারাপ ছিল। জামাল হোসেন ঠিকঠাকভাবে চিকিৎসা করায়নি আমার। তুমি পরবর্তীতে ডক্টর দেখিয়েছিলে। সেখানে গাইনি চেম্বারে যাওয়ার পর আমি এক মেয়েকে দেখেছিলাম যে বাচ্চা নষ্ট করতে এসেছিল। ভেবেছিলাম বাচ্চাটা তার বয়ফ্রেন্ডের, কিন্তু কিছুক্ষণ কথাবার্তার পর জানতে পারলাম বাচ্চাটা তার নিজের বাবার। সেদিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম আমার যদি কখনো কোনো মেয়ে হয় আমি তার সর্বোচ্চ নিরাপত্তা দেব। আমার মেয়ে যার কাছে যেতে অস্বস্তি বোধ করে তার কাছে কখনোই আমি আমার মেয়েকে যেতে দেব না। সেটা যদি তার নিজের বাবাও হয় তাও না। আমার মেয়ের সবচেয়ে ভালো বন্ধু হব আমি, যার সাথে সে নিঃসংশয়ে সব বলতে পারবে। মা আমাকে সবসময় বুঝলেও তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি, কারণ সমাজ। মা প্রচণ্ড সমাজ রক্ষা করতে চাইতো, তাই সে সকল ক্ষেত্রে আমাদেরই শাসন করত। আমাদের দোষ না থাকলেও করত। আমি এইসব সো কল্ড সমাজ ব্যবস্থা মানি না। আমার মেয়ে যেখানে দোষ করেনি সেখানে এক বিন্দুও শাস্তি আমি তাকে দেব না। সে দোষ করলে অবশ্যই শাস্তি পাবে, তবে নির্দোষ হলে তার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করব আমি। জানো, এখন আমার এক মুহূর্তের জন্য মনে হয় না এই মেয়েটা আমার নিজের মেয়ে নয়। শেষ কয়েকটা দিন আমার মনে হয়েছিল স্বামী সন্তান নিয়ে আমি যথেষ্ট সুখী আছি। আমার আর কাউকে চাওয়ার নেই, কিছু চাওয়ার নেই। দুনিয়ার সর্বোচ্চ সুখ আমি আমার এই ছোট্ট সংসারেই পেয়ে গেছি। সেই সংসার নিয়েই কেন থাকলি না চারু? কেন এভাবে জীবনটা বিপদে ফেলতাছস? তোর বা সিফাত ভাইয়ের কিছু হইলে এই মাইয়ার কি হইব একবার ভাবছস? কেন তুমি আছো না? তুমি দেখবা না আমার মাইয়াটাকে? অবশ্যই আমি দেখমু, কিন্তু বাপ মার অভাব কি আদেও কেউ পূরণ করতে পারে? এই লড়াইয়ে আমার জীবন যাবে এমনটা কেন ভাবছো তুমি? হতে পারে আমরা বেঁচে গেলাম আর এই নরপিশাচরা শাস্তি পেয়ে গেল। সেইটা হলে তো ভালোই হয়, কিন্তু তারা তো আর সাধারণ মানুষ না। তাদের শাস্তি দেওয়া কি এতটাই সহজ? বাদ দাও তাদের কথা, ভালো লাগছে না। তোমরা তো কিছুই করলা না, এখন যা করার আমাকেই করতে হবে। কি করবি সেইটা না হয় তুমি নাই জানলে। ভাবিকে একবার গ্রামটা ঘুরিয়ে দেখিও তো। আমি যেতাম, কিন্তু সময় করতে পারছি না। না, আমি যাব না। অরণ্যা যদি আমি রাস্তায় বের হই সবাই অবাক হইয়া তাকায় থাকে। কেউ কেউ তো ওর গায়ের রং নিয়া কটু কথাও বলে। আমার খুব আত্মসম্মানে লাগে। আমার এমন কালো বউ, কালো কি আল্লাহ বানায়নি? বানাইব না কেন? অবশ্যই আল্লাহ বানাইছে। সব মানুষের ভিন্ন রুচিবোধও আল্লাহই বানাইছে। আমার কালা পছন্দ না, এইটা তো আল্লাহরই দেওয়া। এইটা নিজের ব্যক্তিগত মনোভাব। যাক, সেসব বাদ দাও। তোমার মেয়েটা কিন্তু দারুণ মিষ্টি। ঠিক বলছোস, দেখলেই পরাণ জুড়ায় যায়। এখন থেকেই রূপচর্চা করানো শুরু করে দাও। বড় হলে কিন্তু অনেক মেয়েই কালো হয়ে যায়। রূপচর্চা করাইলে কি ন্যাচারাল স্কিন থাকে নাকি? কালো হয়ে যায় যদি, তখন তো মেয়েকে তুমি ভালোবাসবে না। কালো মেয়েকে ভালোবাসবে বলো? পাগল হয়েছিস তুই? পাগল হওয়ার কি আছে? তোমার মেয়ে কালো হয়ে গেলে তোমার নিজেরও তার বিয়ে নিয়ে চিন্তা হবে। বিয়ের পর স্বামীর ভালোবাসা পাবে না, বাবার বাড়ি এসে বাবার ভালোবাসা পাবে না। এর চেয়ে ভালো এখন থেকেই রূপচর্চা শুরু করাও। মানে কি কইতে চাইতাছস তুই? আমার মাইয়া কালো হইলে আমি তারে ভালোবাসমু না? কেন বাসমু না আজব? ও তো আমারই মাইয়া। গায়ের রঙের জন্য আমি আমার মাইয়ারে ফালাই দিমু? ভাবিও তোমার বউ, তবে কালো রঙের জন্য তাকে কেন অবহেলা করছো? তুই ওর সাথে আমার মাইয়ার তুলনা করতেছস? কেন করব না? তোমার মেয়ে যেমন তোমার কাছে আদরের, ভালোবাসার, তেমনি ভাবিও তার বাবা মায়ের কাছে আদরের। আরে দূর, ওরে কেউই ভালোবাসে না। বাপের বাড়ি গেলে 2 দিনও টিকতে পারে না। ও থাকলেও কারোর কিছু যায় আসে না, ও না থাকলেও কারোর কিছু যায় আসে না। যায় আসে, ভাবি না থাকলে কারোর অনেক কিছু যাবে আসবে। এত ভেতরে যাচ্ছি না আমি। তুমি নিজের মেয়েটাকে দেখো। মা ছাড়া একটা মেয়ে কতটা অসহায় তা তোমরা ছেলেরা কল্পনাও করতে পারবে না। প্রতি পদে পদে সে বিপদে গেলেও তাকে ঠিক করার কেউ থাকবে না।
আমার মাইয়া আমারে সবচেয়ে বেশি ভালোবাসে। মা না থাকলেও অনায়াসে আমার কাছে কোনো সমস্যা ছাড়াই থাকতে পারবো। সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে থাকছো তুমি। তোমার স্ত্রীকে তোমার প্রয়োজন না হলেও সবচেয়ে বেশি প্রয়োজন তোমার মেয়ের। আমার ব্যাপারটাও একবার দেখো। সব মানুষেরই নিজের বউরে নিয়ে একটা এক্সপেকটেশন থাকে, আমারও ছিল। আর স্বাভাবিকভাবেই আমি সুন্দর বউ চাইছিলাম। হ্যাঁ, আমি যদি অসুন্দর হইতাম তাহলে হয়তো আমি এমন করতাম না, কিন্তু আমার তো কোনো দিক দিয়েই কম নাই। তবে আমি কি এমন কিছু ডিজার্ভ করি? সৃষ্টিকর্তাই উত্তম পরিকল্পনাকারী। তিনিই তোমার ভাগ্য ভাবির সাথে জুড়ে দিয়েছিলেন। তুমি নিশ্চয়ই তার চেয়ে বেশি বোঝো না। হ্যাঁ, এক্সপেকটেশন থাকতেই পারে, স্বাভাবিক, সবারই এক্সপেকটেশন থাকবে, কিন্তু তাই বলে সে এক্সপেকটেশন যে পূরণ হবে তেমন তো কোনো কথা নেই। এই স্বাভাবিক বিষয়টা কেন মানতে পারছো না তুমি? আমি তো চেষ্টা করতেছি। আমি কি কখনো কোনো কিছুতে তারে কষ্ট দিছি? ভালো খাইতে দেই, পড়তে দেই, সবই তো দেই। একটা মেয়ে তার স্বামীর কাছে শুধু খাওয়া পড়ার জন্য আসে না, মানসিক শান্তিও চায়, ভালোবাসাও চায়। খাওয়া পড়ার অভাব হয়তো সে কষ্ট হলেও পূরণ করতে পারবে, কিন্তু ভালোবাসার অভাব সে কখনোই পূরণ করতে পারবে না। ভাবে হতে পারে কালো, কিন্তু তার ভেতর থেকে যে স্বচ্ছ ভালোবাসাটা আছে সেটা এই পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। দুনিয়ার সব ভালোবাসা একত্রিত করেও তুমি যে ভালোবাসা কিনতে পারবে না। অনেক সুন্দর মেয়ে তুমি বিয়ে করতে পারো, কিন্তু তুমি যে ভালোবাসা পাবে তার নিশ্চয়তা নেই। এখন ভালোবাসা পাচ্ছ তাই অভাবটা অনুভব করতে পারছো না। ভালোবাসা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। সারা সারা উঠোন জুড়ে পায়চারি করছে সিফাত। হাতে বেশ ভালো একটা মুঠোফোন, তবে চোখে মুখে বিরক্তি। চারু অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করে যাচ্ছে তাকে। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে বলেই ফেলল, সমস্যা কি আপনার? সারা উঠোন জুড়ে এভাবে পায়চারি করছেন কেন? পায়চারি কি সাধে করছি? নেটওয়ার্কের অবস্থা একেবারে যাচ্ছে তাই। কারোর সাথে যোগাযোগ হচ্ছে না আমার। সেটাই কি স্বাভাবিক নয়? আপনি তো জানতেনই এখানে কোনো প্রকার উন্নত প্রযুক্তি পৌঁছায়নি। 19 শতকের মতো গ্রাম। 6 বছরেও এমন অবস্থা হবে সেটা ভাবিনি। গ্রামের উন্নতির চেষ্টাই করা হয় না। উন্নয়ন হবে কিভাবে? সবাই কোথায় বলুন তো? কাউকে দেখা যাচ্ছে না। ভাইয়া ভাবিকে আর লতাকে নিয়ে গেছে গ্রাম দেখাতে, আর পুতুলের বার্গার খেতে ইচ্ছে করছে, কিন্তু এই গ্রামের আশেপাশে কোনো গ্রামে বার্গার আছে কিনা সন্দেহ। তাই হিমেল তাকে নিয়ে কোনো বার্গার স্টল খুঁজতে গেছে। হিমেল কতবার বলেছিল, তুমি বাচ্চা মেয়ে, এত দূর যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি নিয়ে আসব। কিন্তু মেয়ে তার কথা শুনলে তো এক প্রকার কান্নাকাটি করে চলে গেল। আজকাল মেয়েটা ভীষণ জেদি হয়েছে। এই রোদে কোথায় কোথায় ঘুরছে কে জানে। আপনি কিছু খাবেন? জোর করে থাকছি সেটাই কত, আবার খাওয়া দাওয়া। রাগ করবেন না, জোর করে আসুন আর যেভাবেই আসুন। আপনি এখন আমাদের মেহমান। মেহমানকে ক্ষুধার্ত রাখার মনোভাব আমার অন্তত নেই। আপনি কি আমার উপর খুব বেশি রেগে আছেন বেলিফুল? মাপ কি করা যায় না? একটিবারের জন্য কি আমার আবার আপন করে নেওয়া যায় না? না। একটা প্রশ্ন করি, কি আপনি কি এখনও শিহাবকে ভালোবাসেন? চারু উত্তর দেয় না। স্বামীকে বলা যায় না সে অন্য পুরুষকে ভালোবাসে। অবশ্য ভালোবাসে বললেও হয়তো এখন ভুল হবে। সাধারণ কিছুটা অনুভূতি অবশিষ্ট আছে তার প্রতি। এই মানুষটাই বোধহয় নিঃস্বার্থভাবে চারুকে এতটা ভালোবেসেছিল। শাওনের ভালোবাসা খাদ থাকলেও শিহাবের ভালোবাসায় ছিল না। শাওন তো পাওয়ার জন্য ভালোবেসেছিল, আর শিহাব পাবে না জেনেও ভালোবেসেছিল। বলুন না বেলিফুল, এখনও ভালোবাসেন তাকে? আমি যদি এখন আপনার মন রক্ষার্থে না বলি সেটা মিথ্যা হবে। তবে এটাও সত্য যে তার প্রতি অনুভূতি খুবই সামান্য। এই সামান্য অনুভূতি থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে সিফাত? আমি আপনার জায়গায় তাকে দেইনি, কিংবা আপনাকেও তার জায়গায় দেইনি। আপনারা দুজনেই আমার দুরকম ভালোবাসা। আপনি আমার স্বামী, যার সাথে আমার আত্মার সম্পর্ক। হাজারো বাধা বিপত্তি আসলেও তা আমি অস্বীকার করতে পারবো না। আর শিহাব আমার কাছে খুবই সম্মানের একটা জায়গা। দুজন কখনোই এক নয়। দুজনকে যদি আমি দুই জায়গায় থেকে ভালোবাসি তবে কি আপনার খুব বেশি অসুবিধা হবে? না, হবে না। আপনার মনে যে এখনও আমার জন্য জায়গা আছে তাতেই আমি খুশি। তবে শিহাব যদি আবার আপনার কাছে ফিরতে চায়, তবে আবার আমাকে রেখে চলে যাবেন না যেন। আমি পুরোপুরি শেষ হয়ে যাব। আপনি অন্য কারো হতে পারবেন না। আগে যা হবার হয়েছে, এখন আপনার সবটুকু আমার। আমার বেলিফুলের এক বিন্দু ভাগ্য আমি কাউকে দেব না। শিহাব অনেক ভালো কাউকে ডিজার্ভ করে, আমি তার যোগ্য নই। সে আবার আমাকে ফিরিয়ে নিতে চাইলেও আমি যাব না, যেতে পারবো না। ব্যাস, আমার এখন সুন্দর একটা সংসার আছে, একটা ছোট্ট মেয়ে আছে। তাকে ছেড়ে কোথাও যাওয়ার মতো দুঃসাহস আমি করব না। আমার সংসারেই আমি বেশ ভালো আছি। স্বামীও কিন্তু আছে। চারু উত্তর দেয় না। চোখ বন্ধ করে কিছু একটা ভেবে আবার রান্নাঘরের দিকে পা বাড়াতেই
সাজিদ আষ্টেপৃষ্ঠে তাকে জড়িয়ে ধরে। আর কতদিন আপনি রেগে থাকবেন আমার উপর? দুনিয়ার সবার ভালোবাসা আপনার চোখে পড়ে, শুধু আমার ভালোবাসাটাই আপনার চোখে পড়ে না, তাই না? আমি কিন্তু ভীষণ রকমের জেলাস নিজের জিনিসের প্রতি। আপনি অন্য কাউকে ভালোবাসেন, সেক্ষেত্রে আমি কিছু করতে পারবো না। পারলে হয়তো আপনাকে তাকে ভালোবাসতে দিতাম না। এখন সেটা যেহেতু আমার হাতে নেই, তাই আপনি আমাকে প্রচুর ভালোবাসবেন। এতটাই ভালোবাসবেন যেন অন্যদের ভালোবাসা তার কাছে ফিকে হয়। অমনি আমি জিনিস হয়ে গেলাম? হয়ে গেলেন। আপনি আমার জিনিস, শুধুই আমার জিনিস। আপনি এইখানে কেমন আছেন? মিহি সুরেলা একটি নারীকণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকালো হামিদ। হামিদের সামনে দাঁড়িয়ে আছে বিন্দিয়া। বিন্দিয়াকে দেখে কিছুটা রাগ হলো হামিদের। একটা মানুষ কতটা ব্যক্তিত্বহীন হলে বিবাহিত জেনেও একটা ছেলের পিছু এভাবে করতে পারে? কেন, আমার কি এইখানে আসা মানা? না, মানা হইব কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করতেছিলাম এইখানে কি করেন। আমি কই যামু, কি করমু তার অনুমতি নিশ্চয়ই আমি তোমার থেকে নিমু না। হামিদের এই কঠোর উত্তরে কিছুটা দমে যায় বিন্দিয়া। হামিদের এহেন আচরণের উদ্দেশ্য উদ্ঘাটন করতে পারে না সে। আপনি এমন করতেছেন কেন আমার সাথে? আমি তোমার সাথে কিছুই করি নাই। যেই কাজে আসছো সেই কাজ করে বাসায় যাও। তার আদিক্ষেতা আমার পছন্দ না। আমি আদিক্ষেতা করতেছি? আপনি বোঝেন না আমি এমন কেন করি? না, বুঝি না। কেন বোঝেন না? আপনারা দুই ভাই বোন এমন কেন? কেন আপনারা অন্যের অনুভূতি বোঝেন না, তার মূল্য দিতে পারেন না? তোমার অনুভূতি মানে মানে থাকলে নিশ্চয়ই দাম দিতাম। দামহীন অনুভূতির মর্যাদা দিতে গেলে নিজেরই ছোট হইতে হয়। আমি ভালোবাসি আপনারে, নিজে সবটা দিয়া সবসময় ভালোবাসছি, তাই কেন আপনি আমার অনুভূতির দাম নেবেন না? কারণ আমার বউ বাচ্চা আছে। তো আপনার কালা বউরে ছাইড়া দেন, আর না ছাড়তে চাইলে না ছাড়েন। একটা মানুষের কি দুই বউ থাকে না? পাগল হইছো তুমি? পাগল হনের কি আছে? ফাতেমা ভাবি তো এমনিই কত কালা। আপনারও সুন্দর বউ পাওনের অধিকার আছে। তাছাড়া আমি তো তারে সাইরা দিতে কইতেছি না। আপনার পায়ের এক কোনায় আমারে দয়া কইরা ঠাই দেন। বাজে কথা কইবা না, এইটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? আমাগো ধর্মও তো পোলাগো 4 বিয়ার সুযোগ দিছে। আপনি তো খালি 2টা বিয়েই করবেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাইরের চকিটার একপাশে বসে আরাম করে বার্গার খাচ্ছে পুতুল। চারদিকে হাওয়া বইছে। প্রকৃতি দেখলেই অনুমান করা যায় কিছুক্ষণ পর বড়সড় ঝড় হবে। চকির অপর পাশে বসে আছে হিমেল, আর হিমেলের মুখোমুখি একটা চেয়ারে বসে আছে চারু। হিমেলের হাতে একটি পুরনো খাতা। খাতাটি দেখেই চারু বুঝতে পারল এটি মাস্টার মশাইয়ের খাতা। ছোটবেলায় এই ধরনের খাতাতেই মাস্টার মশাই সকলের নাম পরিচয় লিখে রাখত। কিন্তু এই খাতা হিমেলের কাছে কেন? চারুকে অবশ্য প্রশ্ন করতে হলো না। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই পুরনো খাতাটা আমার কাছে কেন? প্রশ্নটা যখন জানেন তখন উত্তরটাও বলে দিন। স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। কোনো কাজ ছিল না বলে এমনি এটা সেটা ঘাটাঘাটি করছিলাম। তার মধ্যে এই খাতায় আমি ভয়ানক একটা জিনিস জানতে পেরেছি চারুলতা। তথ্যটা পড়ে শুনবো? আগে আপনি বলুন। আপনাকে এইগুলো ধরতে দেওয়ার কথা নয়। আপনি কিভাবে এসব এত সহজে ঘাটাঘাটি করলেন? মাস্টার মশাইকে তোমার কথা বলতেই তিনি আর কিছু বলেননি। ঠিক আছে, এখন বলুন কি জানলেন। আগে তুমি বলো, শিহাবের নাম কি? মানে মানে শিহাবের সম্পূর্ণ নাম কি? সেটা তো জানি না। তাহলে তুমি এইটা দেখো। চারু খাতাটা নিতেই গোটা গোটা অক্ষরে চোখ পড়ল একটা নামে, শিহাব আজমির ওবি। পিতার নাম আনন্দমোহন আজমির রহিম। চারু থমকে গেল। এই গ্রামের জমিদারের নাম আনন্দমোহন আজমির রহিম, আর তারই বড় ছেলে শিহাব। চারু স্তব্ধ হয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল নামটির দিকে। এইটা কি শুধু এই কাকতালীয়? চারুর মনে হচ্ছে প্রকৃতির ঝড়ের চেয়েও বড় ঝড় বয়ে যাচ্ছে ওর বুকে। এই ছিল আমি চারুলতার 37 থেকে 40 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।